গল্পটির নাম বড় আপা। লিখেছেন শারমিন আসল নিপা। বড় আপা যখন ডিভোর্স হয় তখন সে একদম কাঁদেনি। মনে হয়েছিল বুকে পাথর চেপে আছে। তার চোখে এক ফোঁটা জলও ছিল না। বড় আপার ডিভোর্সের মূল কারণ ছিল স্বামীর পরকীয়া। তবে সেটা ফোকাস না হয়ে মূল কারণ দাঁড়িয়েছিল বড় আপার পরকীয়া। তারা অবশ্য বড় আপার পরকীয়া প্রমাণ করতে পারেনি। তবু এই দোষের জন্য বড় আপার ডিভোর্স হয়। ডিভোর্সের মূল কারণ এটাই লেখা হয়েছিল। আপার বিয়ে 2 বছর হয়েছিল সবে, বাচ্চা হয়নি। এটাও ছিল ডিভোর্সের আরেকটি কারণ। যদিও বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, তবে এই সমাজ মনে করে বাচ্চা দেওয়ার মালিক মেয়েরা। সব মিলিয়ে বড় আপার ডিভোর্স হয়ে যায়। বড় আপা অনেক সুন্দরী ছিল, কলেজ সেরা ছাত্রীও ছিল, এসএসসি এইচএসসিতে গোল্ডেনও পেয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে বড় আপাকে দেখতে আসে। আমার বড় আপার প্রাক্তন স্বামী অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব ছিল না। ঢাকায় 12টি বাড়ি ছিল, গাড়ি ছিল অনেক। এখানেও জমিদারের মতো বাড়ি আছে তাদের, আর সেখানেই থাকে তারা। সব মিলিয়ে ভাইয়াদের অবস্থা ছিল বিশাল। আপার জন্য যখন বিয়ের প্রপোজাল আসে তখন আব্বা আর না করতে পারে নাই। আমাদের মতো গরিব মানুষের কাছে আমার প্রস্তাব অনেক বিশাল ব্যাপার ছিল। তবে এই বিয়েতে আপা রাজি ছিল না। আপার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে বিসিএস দিবে। তবে পরিবারের চাপে পড়ে রাজি হতে হয়েছে। আপার শ্বশুর বাড়ির কথা দিয়েছিল আপাকে পড়াবে, তবে সে কথা তারা রাখেনি। তাদের ধারণা হলো মেয়ে পড়াশোনায় ভালো, যদি পড়াশোনা করে ডিগ্রি নিয়ে চাকরি করে তাহলে তাদের জাত যাবে। কারণ তাদের বংশের মেয়েরা কখনো বাহিরে গিয়ে কাজই করে না। আবার ভাববেন না তারা অনেক দিনই, বরং এটা ওনাদের রীতি। ঘরের বউ শিক্ষিত হোক তারা চায় না। আপার জামাই তেমন শিক্ষিতও ছিল না, টেনে টেনে এসএসসি পাশ করেছে কিনা সন্দেহ। তবে টাকার নিকট সকল অযোগ্যতায় হার মেনে গেল। তাই বিয়ের পর হাজার পায়ে ধরার পরেও আপাকে তার জামাই পড়তে দিল না। সত্যি বলতে সে নিজেই তো পড়ার মর্ম বোঝে না, তাহলে পড়াবে কিভাবে? আপার বিয়ে হয়েছিল অনেক ধুমধাম করে। বিয়ের দিন থেকে আপার ননাস আপাকে দেখতে পারতো না। আপার ননাসের চেহারা গঠনে তেমন সুন্দরী ছিল না, তাই আপাকে বেশ হিংসা করত। আপার সংসারে শাশুড়ি, স্বামী আর ননাসের জামাই ছাড়া কেউ ছিল না। ননাসের জামাই গড় জামাই থাকতো। সব মিলেই আমরা ভেবেছিলাম আপার সংসার টাকা পয়সা সুখ শান্তিতে ভরে উঠবে, তবে সেটা আর হয়ে ওঠেনি। আপা আবার মুখের উপর সত্যি কথা বলে দিত। সেজন্য বিয়ে 3 মাসের মাথায় আপা বেয়াদব উপাধি পেয়ে বসে। প্রতিবাদ করতে করতে একটা সময় আপাও ক্লান্ত হয়ে যায়। এরপর মুখ বুজে সব সহ্য করে নিত। সহ্যের এক পর্যায়ে চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। ডিভোর্সের পর আপা আমাদের বাসায় চলে আসে। সারা দিন আপা মনমরা হয়ে থাকতো। এ সময়ও আপাকে বারবার মা বলতো আর একটু মানিয়ে নিলেই তো এমনটা হতো না। আপার উপর যে অন্যায় হয়েছে এটা তাদের মনেই হতো না, বরং আপা এখন আমাদের সাথে থেকে অন্যায় করছে এটাই বুঝিয়ে দেয় বারবার। দিন দিন আপার মনমরা হয়ে যাওয়াটা বাড়তে লাগলো। কারোর সাথে কথা বলতো না, ঠিক সময় খেতেও না। আপাকে সব সময় ক্লান্ত দেখাতেও, কাঁদতও না। মনে হতো ভিতর থেকে একটা মরে যাওয়া লাশ গুড়গুড় করছে। চুল আশ্রাতো না, ঠিক মশল গোসল করতো না। অনিয়ম যেন আপাকে ঘিরে ধরেছে। আপার অবস্থা দেখে আমার ভীষণ মায়া হতো। নিজের মায়ের আচরণ বদলে যেতে দেখেছি আপার ক্ষেত্রে। যে মা বিয়ের আগে আপাকে নিয়ে সুনাম করত, একটা কাজ করতে দিত না, সব সময় ভালোটা খেতে দিত। সেই মায়ে যত উৎকৃষ্ট খাবার আছে সব আপাকে দিত। নানান ধরনের কথা বলে জীবিত লাশটাকে কষ্ট দিত। আমাকেও মা বারণ করেছে আপার সাথে বেশি কথা না বলতে, এতে নাকি আমার বিয়ের সমস্যা হবে। আমাদের ভাই নেই, 2টো বোন নিয়ে আমাদের সংসার। তবে মা খুশি ছিল। বাবা খুব একটা ভালো না বাসলেও মা বাসত। কিন্তু এখন তো চোখের সামনে দেখছি সবাই মাকেও স্বার্থপর করে তুলেছে। আপার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা চুপসে গেছে, চুলগুলোতে কেমন জানি খরা পড়ে গেছে। সব মিলিয়ে আপাকে দেখে ভীষণ খারাপ লাগতো। ডিভোর্সের 3 মাসের মাথায় আপার স্বামী বিয়ে করে। যে মেয়ের সাথে পরকীয়া ছিল সেই মেয়েকে। সে থেকে আপা আরও বিষণ্ণ হয়ে পড়ে। আপার বিষণ্ণতা লক্ষ্য করার মতো। সেদিন ছিল ঈদের দিন, 8ই জুলাই। ডিভোর্সের পর এটাই আপার প্রথম ঈদ। আমি বয়সে ছোট ছিলাম, মেহেদি পরা নিয়ে বারবার আপার পিছনে ঘুরছিলাম। একটা সময় বাধ্য হয়ে আপা আমাকে মেহেদি দিতে লাগলেন। সেদিন আপা 2টো কথা বলেছিল। জীবনে কাউকে মন দিয়ে ভালোবাসবি না, আর পড়াশোনাটা মন দিয়ে করবি। একটা সময় নিজের বাবা মাও পর হয়ে যায়। তোর কষ্ট কেবল তোকেই বুঝতে হবে। যখন সহ্য করতে করতে হেরে যাবি তখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আপার কথার মানে সেদিন আমি বুঝিনি। আজকে 12 বছর পর বুঝতে পারছি। সেদিন ঈদের দিনটা ছিল আমার জন্য বিষাদময়। এরপর প্রতিটা ঈদের দিন আমার জন্য বিষাদময় হয়ে ওঠে। সবাই আপাকে ভুলে গেলেও আমি পারিনি। ঈদের দিন সকালে চিৎকে চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। বাবার মা আপা শ্বশুরবাড়ির দিকে ছুটতে থাকে। আমি পিছন পিছন গেলাম।
আপা শ্বশুরবাড়ির পিছনে বড় জাম গাছ ছিল, সেখানে আপা জ্বলতেছে। তার নাক মুখ দিয়ে লাল আর রক্ত বের হয়ে একাকার। পুলিশ এসে আপাকে নামায়। এরপর ময়না তদন্ত করা হয় আপার। সেদিন একটা সত্য সবার সামনে আসে, আর সেখান থেকে কাহিনীর একটা জটিল মোড় নেয়। ময়নাতদন্তে জানতে পারলাম বড় আপা 3 মাসের পেটের সন্তান বাচ্চা নষ্ট করেছে 1 মাস আগে। তার মানে বড় আপা ডিভোর্সের সময় 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আপার উপর যে মিথ্যে তকমা দিয়েছিল সেটা পুরোপুরি মিথ্যে ছিল। তাহলে তো আপার ডিভোর্সও হয়নি। আর বউ রেখে বিয়ে করাটা তো আপার জামাইয়ের অন্যায়। কিন্তু বিষয়টি সামনে আসার পর উল্টো আপার শ্বশুর বাড়ি আমার মৃত বোনের উপর বদনাম রটিয়ে দিল। তারা বলে উঠল এ পেটের বাচ্চা আপার নতুন কোনো নাগরের ছিল, তাই নষ্ট করেছে। তাদের হলে আপা তাদেরকেই বলতো, সবার মুখোমুখি হতো। তবে আপাকে তো আমি চিনি। আপা এমন ধরনের মেয়ে মানুষ কখনোই ছিল না। মৃত মানুষটাও তাদের কথার কবল থেকে রক্ষা পেল না। আপার জামাই যে একটু অনুতপ্ত হবে সেটাও তার মুখ দেখে মনে হলো না। ইচ্ছে করছিল আপার জামাইয়ের মুখে একটু থুতু মেরে আসি, তবে 13 বছরের ছোট্ট আমির মধ্যে এত সাহস ছিল না, তাই ইচ্ছেটা আর পূরণ করতে পারিনি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আপার শরীরে নেশার আলামত পাওয়া গেছে। মৃত্যুর আগে আপা নেশা করেছে এমনটাই বলা হয়েছে। রিপোর্ট বলতেছে আপা হয়তো আত্মহত্যা করেনি। হতে পারে এটা হত্যা, না হয় আত্মহত্যা। তবে বিষয়টি খতিয়ে দেখা হয়নি। আপার শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে টাকা দিয়ে রিপোর্ট পরিবর্তন করে, আর তাতে লেখা হয় আপা মাদকাসক্ত ছিল, তাই নেশার করে এমন কাজ করে ফেলেছে। আপা নাকি দীর্ঘদিন যাবতই নেশা করত। মৃত লাশটাও যেন বদনামের ভারে নুয়ে পড়ল। সেই বদনামের ভারটা হয়তো খাটিয়েও নিতে পারেনি, তাই আপাকে আর খাটিয়ায় উঠানো হয়নি। আপার জানাজা হয়নি, কারণ আপা আত্মহত্যা করেছে। তাই কোনো কবরস্থানে আপাকে দাফন করতে দেওয়া হয়নি, তাই বাড়ির পিছনে জঙ্গলে আপাকে দাফন করা হয়। আমার বিশ্বাস ছিল আমার আপা আত্মহত্যা করেনি, হয়তো আপাকে নেশার দ্রব্য খাইয়ে খুন করা হয়েছে। আপা অন্তঃসত্ত্বা সেটা হয়তো আপা জানতো, তাই ভাইয়াকে জানিয়েছিল। আর ভাইয়া হয়তো আপাকে বুলিয়ে বালিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে আপার অজান্তেই। একদিন আপাকে দেখছিলাম খুব কাঁদতে, পেটে ধরে মুচড়ে মুচড়ে কাঁদতে। আপার কান্নার শব্দ হতো না, মুখটা লাল হয়ে যেত, আর চোখ লাল টুকটুকে হয়ে যেত, ফুলে টলটল করে পানি পড়তো চোখ দিয়ে। সেদিনের হয়তো আপা তার বুকের ধনকে হারিয়েছিল। যেহেতু বাবা মাও আপাকে বুঝতো না, তাই আপা কাউকে কিছু বলেনি। একদিকে প্রিয় মানুষটার বিয়ে, অন্যদিকে নিজের বাচ্চা হারানো তীব্র যন্ত্রণা। আপা মানতে পারেনি, আর সেখান থেকে হয়তো প্রতিবাদ করতে গিয়েছিল। আর তারা যে সুযোগ নিয়েই আপাকে মেরে দিল। ডিভোর্সের 4 মাস পর আপার মৃত্যু হয়। এই শক্ত মেয়েটা এত দ্রুত ভেঙে কিভাবে পড়ে? আপার মৃত্যুর রহস্যটা এখনও কেমন জানি ধোঁয়াশাই রয়ে গেল। দুনিয়াতে যে কেউ কারো না, সেটা আপার মৃত্যুর পরে বুঝতে পেরেছিলাম। আমার বাপ মাও আপাকে গাল দিত, সবসময় বলতো মরেও শান্তি দিলি না, কারো কাছে মুখ দেখাতে পারি না। নিজের বাবা মা এতটা হীনও হতে পারে সেটাই দেখেছিলাম। ভেবেছিলাম আপার মৃত্যুর পর বাবা মা হয়তো কষ্ট পাবে, আপাকে নিয়ে লড়বে, তবে ঘটেছিল বিপরীত। তারা হয়তো হাফ ছেড়ে বেঁচেছিল। আপাকে অন্য কোথাও বিয়ে দিতে পারতো না সহজে। গাড়ির উপর বসে বসে খাওয়া থেকে মরে গেছে, এটাই হয়তো তাদের কাছে অনেক ভালো মনে হয়েছে। তবে মরে যাওয়ার পর আক্রোশ যেন কমেনি, তাই উঠতে বসতে আপাকে যা নয় তাই বলতো। আমাকে আপার উদাহরণ টেনে টেনে শাসন করত। অথচ আপার মৃত্যুর জন্য পরোক্ষভাবে তারাই দায়ী ছিল, কারণ জোর করে মতের বিরুদ্ধে টাকা দেখে যাচাই বাছাই না করে বিয়ে দিয়েছিল। আপার এখানে কোনো দোষ ছিল না। আপার একটাই দোষ, আপা কেন আরও সহ্য করে মায়ের গুঁতা খেয়ে থাকলো না। বিয়ের পর আমি কখনোই আপাকে হাসতে দেখি নাই। বাবার বাড়ি যখন আসতো তখন বাবা মায়ের আবদারে যেন ডুবে যেত। এত বড় করে বিয়ে দিয়েছি, এভাবে খালি হাতে কেন এসেছিস, কিছু আনবি না? আপা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, মা অভাব নেই ঠিকই, সে সাথে তাদের কাউকে কিছু দেওয়ার মানসিকতাও নেই। এই যে তোমাদের জন্য কিছু আনি না, তারপরও কথা শুনতে হয়। চুরি করে ঘরে জিনিস নাকি বাপের বাড়ি পাচার করি। কত কটু কথা মা সয়ে আসি, এটাই তো অনেক মা। এখানে আসি একটু নিঃশ্বাস নিতে শান্তিতে, কিন্তু তোমাদের সবার কাছে সেটাও হয় না মা। বিয়ে দেওয়ার সময় খোঁজ নিতে পারলে না আমি আসলে মন ভরে তোমাদের জন্য কিছু আনতে পারবো কি না। চেয়েছিলাম একটু পড়ে চাকরি করে তোমাদের খাওয়াতে, সেই সুযোগটাও তো দিলে না। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর বড্ড ইচ্ছে ছিল মা। নিজের ঘরে দাসীর মতো খাটতে হয়, তাতেও কোনো কষ্ট নেই মা, নিজের সংসার বলে মেনে নেই। কিন্তু ননাসের জামাইয়ের আন্ডারওয়ারটাও যখন ধুইতে হয় তখন মা কলিজাই লাগে। গরিব ছিলাম মা, আত্মসম্মান তো কম ছিল না, তারপরেও সেটা বিসর্জন দিয়ে থাকতে হচ্ছে। এরপরও তোমরা এটা সেটা চাও কি করে? মাঝে মাঝে তোমাদের বেশ লোভী মনে হয় মা। বিয়ের আগের মাটাকে আমি আর দেখতে পাই না। আমার মনে হয় বিয়ের পর পর আমার মাও মারা গেছে।
আপার এসব কথায় মা তেলে বেগুনে জ্বলে উঠত। আপার সারা দীর্ঘশ্বাসে যে কত যন্ত্রণা ছিল সে বুঝতো না। মায়ের এসব অশান্তিতে আপা এবারই আসাও বন্ধ করে দেয় এক পর্যায়ে। সব মিলে মনে হচ্ছিল আপাকে আমরা ভীষণ পর করে দিয়েছি। না ছিল আপার শ্বশুর বাড়ি, না ছিল আপার বাপের বাড়ি। বিয়ের পর নিজের বলতে হয়তো কিছুই থাকে না, যেটা থাকে সেটা হলো যন্ত্রণা, বর্বরতা আর কষ্ট। শুধু আপার ক্ষেত্রেই না, এই সমাজের অনেক পরিবারের মেয়েদের বিয়ের পরে আলাদা করে দেয়। পরিবারের মানুষগুলোকে যখন অপরিচিত লাগে, আপার ভিতরের হাহাকার দেখার মতো কেউ ছিল না। আপার মৃত্যুতে বিয়ের পরেই হয়ে গিয়েছিল। জাম গাছে যেটা পাওয়া গিয়েছিল সেটা আপার শরীর। আপার মৃত্যুর 3 মাস পর থেকে আমাদের জন্য গ্রামে টেকা বেশ মুশকিল হয়ে পড়ে। আমাদের সাথে কেউ কথা বলতো না, আমাদের একগরে কেন দেওয়া হয়। আপার শ্বশুরবাড়ির লোকের দাপটে এমন হয়েছে। আমি স্কুলে গেলেও আমাকে ঢুকতে দিত না। সব জায়গায় শুধু কলরব, আমার আপা চরিত্রহীন। আমার আপা পরপুরুষের সাথে শুয়ে পেট বাজিয়েছে। আমার আপা শয়তানদায় গলায় দড়ি দিছে। আমার আপা কলঙ্কিনী। তাই আমাদের পরিবারের সাথে মিশলে তাদের জাত চলে যাবে। দিনকে দিন আমাদের চলা ভীষণ কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যেদিন গ্রাম ছাড়ব সেদিন আপার কিছু জিনিসপত্র ঘাটতে গিয়ে একটা খাতা আমার চোখে পড়ে। আপার একটা খাতা। খাতাটা নীল মলাট করা ছিল। সে মলাটে লেখা ছিল, আমি জানি সুটকি, আমার এই খাতাটা তো চোখেই পড়বে। যেদিন পড়বে সেদিন হয়তো আমি নাও থাকতে পারি। এই খাতাটা যখনই পাবি, এর ঠিক 12 বছর পর খাতাটা খুলবি। আমার জমানো কথাগুলো তখন শুনবি। আমার সাথে কি হয়েছিল সে আর্তনাদগুলো শুনবি। এখন মোটেও খুলবি না। এই বয়সে আমার ভিতরের হাহাকার আর্তনাদ শোনার মতো শক্তি তোর হয়নি। 12 বছরে ঠেকতে ঠেকতে কাদামাটির এই তুই শক্ত ঠেলায় পরিণত হবি। আর তখনই এই খাতাটা খুলবি। আমার আত্মা না হয় শান্তি পাবে না। আজকে 12 বছর পর সে খাতাটা নিয়ে সামনে বসলাম। আজকে দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। খাতাটা খোলার আগেই স্মৃতিগুলো যেন চোখের পাতায় বেশি উঠল। নিঃশ্বাস ভারী হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এমন সময় একটা আওয়াজ আসলো কানে। আমি পাশ ফিরে তাকিয়ে থমকে গেলাম। কালো কুসকুসি বিড়ালটা কোথা থেকে দৌড়ে এসে মিলিয়ে গেল। বিষয়টি বুঝে ওঠার আগেই যেন মাথা থেকে সরে যায়। আমি খাতাটা আবারও হাতে নিলাম। রাত এখন 12টা বাজে। গ্রাম ছেড়ে আমরা শহরে চলে আসি সেই সময়ই। এখানে এসে বাবা টুকটাক ব্যবসা আর সিএনজি চালায়। মা দর্জির কাজ করে। এতে আমাদের সংসার বেশ ভালো করেই চলে যায়। আমার বয়স এখন 25। এর মধ্যে অনেক বিয়ের প্রস্তাব আসলেও আপার কাহিনী জানার পর, বাড়িতে খোঁজ নেওয়ার পর কেউ রাজি হয়নি। আমি পড়াশোনা শেষ করেছি সবে। টুকটাক টিউশন করে নিজের হাত খরচটা চলে যায় আমার। খাতাটা খুললাম। বড় আপার একটা ছবি অঙ্কন করা। আপা বেশ ভালো আঁকতে পারত। যেন যে কোনো জিনিস হুবহু আঁকার গুণ ছিল আপার। সেই গুণ থেকে খাতার প্রথম পৃষ্ঠায় নিজেরই একটা স্থির চিত্র অঙ্কন করেছে সে। আপার কোনো ছবি আমাদের কাছে ছিল না, তাই মৃত্যুর পর আপাকে কল্পনা করে দেখা ছাড়া কোনো উপায়ও ছিল না। আজকে আপাকে ছবিতে দেখে ভীষণ বুকে ব্যথা করছে। আপা সত্যি অনেক সুন্দরী ছিল। দুদেয়াল তার গায়ের রং, চোখগুলো স্রোতস্বিনী নদীর মতো বাঁক করা। চোখের মণিটা কালো কুসকুসে রঙের, লম্বায় 5 ফিট 6 ছিল। চুল হাঁটু পার হতো। নাকটাও বেশ খাড়া ছিল। সব মিলিয়ে তাকে হুড়পড়ির মতো লাগতো। সে হুড়পড়িটাই একসময় গিয়ে যন্ত্রণায় পেতনির মতো হয়ে যায়। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার মনের শীতলতা থেকে। যার মনে যত আনন্দ তার সৌন্দর্য তত গাঢ়। যার যত মন নির্জীব তার সৌন্দর্য আস্তে আস্তে তত নির্জীব হয়ে যায়। ইস, আমি যদি তখন এই বয়সে থাকতাম তাহলে আপাকে আজকে হারাতে হতো না। আপা আমার পাশেই থাকতো। আপার জন্য কলিজাটা বেশ পুড়ছে। আমার চোখ গড়িয়ে আবারও পানি পড়ল। পানিটা ঠিক আপার ছবির চোখেই পড়ল। মনে হচ্ছে আপাও আমার কান্না দেখে কষ্ট পাচ্ছে। আমি খাতাটার পরের পৃষ্ঠায় গেলাম। আপার জীবনের রচিত একটা কালো অধ্যায় পড়া শুরু করলাম। আমি অনন্যা, মা বাবার প্রথম সন্তান। পড়াশোনায় খুব পরিশ্রমী হওয়ার দরুন আমার সবসময় চাওয়া ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, সবার দায়িত্ব আমি নেব। তবে নিয়তি আমাকে সেটা হতে দিল না। বাবা মায়ের সুখ আর শান্তির কথা চিন্তা করে নতুন জীবনে পা দেই। ভেবেছিলাম এই জীবনটা আমাকে সুখী করে তুলবে, আমাকে সুযোগ দিবে স্বপ্ন বোনার। তবে সে স্বপ্ন প্রথম দিনই যেন শেষ হয়ে গেল। আমি যেদিন প্রথম শ্বশুরবাড়িতে পৌঁছাই তখন তাদের অদ্ভুত রীতিনীতি দেখে আমি বেশ অবাক হই। কোনো ঘরে এমন রীতি আছে বলে আমার মনে হয় না। বিয়ের প্রথম রাতেই আমাকে বেনারসি খুলে সাদা কাপড় পরানো হয়, যেটা আমাকে অনেক বেশি অবাক করেছিল। শুধু আমি নই, বরং সেখানে যারা উপস্থিত ছিল সবাই এমনটা করেছে। কেন করেছে এটা আমার জানা নেই। রাতে কেবল আমাকে খেতে দেওয়া হয় ডিমবাজি দিয়ে। হরেক রকমের খাবার থাকলেও আমার মুখে তা ওঠেনি। বিয়ের প্রথম রাতে এত খেলে নাকি ঘরের লক্ষ্মী বিদায় নিবে, তখন সংসারে আর আয় উন্নতি হবে না। তাই সেদিন আমার কপালে জুটেছিল শুধু ডিম ভাত।
খাবার খেয়ে আমাকে একটা বিছানায় বসানো হয়। সেখানে ননাসের জামাই এসে আমাকে বউ বউ বলে মজা করছিল, আরও কিছু নোংরা কথাও বলছিল, যেটা আমি সহ্য করতে পারিনি। এই কথাগুলো কেবল আমার স্বামীর বলার অধিকার আছে বলে আমার মনে হয়। তার মধ্যে মজা করে উনি আমাকে কোলে তুলে নিতে এসেছিল, যেটা আমার জন্য অপমানজনক লেগেছিল। একটু হকচকিয়ে দূরে গিয়ে কড়া কণ্ঠে মুখের উপর বলে দিয়েছিলাম, দুলাভাই, আপনার এই মজা আমার একদমই পছন্দ হচ্ছে না। এই ধরনের মজা আমার সাথে করবেন না, এটা উচিতও না। আমার কথা শুনে দুলাভাই চুপসে গেল। ননাসের কাছে দৌড়ে গিয়ে বিচার দিয়ে বলল, কি বেয়াদব মেয়ে বিয়ে করে এনেছে, বোঝে না, মজাও বোঝে না। আমাকে যা নয় তাই বলল। আমি আর এই বাসায় থাকবই না। এ নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গেল। ননাসা জামাই তৈরি হচ্ছে বাড়ি ছাড়বে বলে। আমার ননাসকে বলা শুরু করেছে সব গুছাতে। এসব দেখে শাশুড়ি কান্না জড়িয়ে দিল। আমি নাকি তার সংসারে এসে আগুন লাগিয়ে দিচ্ছি। আমার নাকি সহ্যই হচ্ছে না তারা এখানে থাকে, তাই প্রথম দিনই এসে এসব কাণ্ড ঘটিয়েছি, যাতে করে তারা যেন বাড়ি থেকে চলে যায়। শাশুড়ির কান্না দেখে দীপক ছুটে আসে। দীপক আমার স্বামী, বয়সে আমার থেকে 20 বছরের বড়। ব্যবসায় মন দিতে গিয়ে নাকি বিয়ে করা হয়ে ওঠেনি, তাই এই বয়সে চাচ্ছিল অল্প বয়স্ক মেয়ে বিয়ে করতে, তাই আমার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করা। দীপক এসে মাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মা কান্নার বেগ আরও বাড়িয়ে দিয়ে বলল, তো দুলাভাই তোর বউয়ের সাথে একটু মজা করেছে বলে তোর বউ যাও মুখে আসে তাই বলে অপমান করেছে। তোর দুলাভাই রাগে অপমানেই বাসা থেকে বের হয়ে যাচ্ছে। কেউ বউ বিয়ে করে আনলি তুই? আসতে না আসতে আমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছে। বাপমরা মেয়েটা আমার, ভেবেছিলাম বড় ভাইয়ের ছায়ায় থাকবে, সেটা আর হলো না রে। এ রাক্ষসী এসে সব নষ্ট করে দিল। বিয়ের প্রথম দিনই এমন পরিস্থিতি আমাকে ভিতর থেকে ভেঙে দেয়। হাজারো বোনা স্বপ্নগুলো নিমিষে যেন ভেঙে গেল। দীপক দুলাভাইয়ের হাতটা ধরে বলল, দুলাভাই, অনন্যা কী বলেছে বলুন? আমি শাসন করছি, তারপরও আপনারা যাবেন না। অনন্যার অধিকারের থেকে এই বাড়িতে আপনার অধিকার বেশি। আপনি বলুন অনন্যা কী বলেছে। দুলাভাই হালকা গলায় বলল, আমি শুধু বলেছিলাম আমার শালক তো সুন্দরী বউ বিয়ে করে এনেছে। বউ তো মাশাল্লাহ সুন্দর। এটা বলার পর আমাকে যা নয় তাই বলল। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। আমি নাকি তোমার বউকে কোন নজরে দেখেছি। এত কিছুর পর আমি এ বাড়িতে থাকবো না, চলে যাব তোমার বোনকে নিয়ে। দুলাভাইয়ের মুখে মিথ্যে কথাটা শুনে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। মুখের উপরে বলে দিলাম, এত বড় মিথ্যে কী করে বলছেন? আপনি আমাকে নোংরা কথা বলেছেন, যা বলেছেন সেটা মুখ দিয়েও আসছে না। আমার কথা শুনে দীপক কিছু না বলে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। বিয়ের প্রথম দিনে স্বামী থেকে পাওয়া প্রথম উপহারই ছিল এটা আমার। আমি চুপ হয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়নি, পরপর কয়েকটা থাপ্পড় দিয়েই বলল, আমার বোন জামাই কেমন আমরা জানি। বাড়িতে আসতে না আসতেই কর্তৃত্বগিরি করছিস। শোন, আমার মা বোন দুলাভাই যা বলে তা শুনবেই, না হয় তোরা লাথি দিয়ে বাপের বাড়ি পাঠাবো। নিজেকে শুধরা, ছোট লোকের ঘর থেকে এনেছি বলে এখানেও ছোটলোকি করবি না। কথাগুলো বলেই দীপক দুলাভাইয়ের কাছে গিয়ে তার হাত ধরেই বলল, দুলাভাই যাবেন না, আমি অনন্যাকে আরও শাসন করব, আপনি যাবেন না। দুলাভাই আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে তাকিয়ে বলল, তুমি বলেছ বলেই থাকছি, না হয় চলেই যেতাম। এই কথার মাধ্যমে ঘটনা একটু শান্ত হলো। আমাকে এনে অন্য একটা রুমে রাখা হয়। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকালাম। বর্ষা দুটো গাল 5 আঙ্গুলের ছাপে লাল হয়ে গেছে। আমার চোখ বেয়ে কেবল পানি পড়ছে। অন্যায়ের প্রতিবাদ করাটাই কি আমার ভুল ছিল? এসব ভেবেই আমি কাঁদতে লাগলাম। দরজা খোলার আওয়াজ পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম শাশুড়ি মা দাঁড়িয়ে। তিনি আসতে আমি আয়নার সামনে থেকে সরে দাঁড়ালাম। তিনি আমাকে খাটের উপর বসতে বললেন, আমিও তাই করলাম। এরপর উনি যা বললেন তা শুনে আমি যেন রীতিমতো স্তব্ধ। ভাবতে লাগলাম, এটাই কি আমার জীবন? এই নাটকীয়তায় কি শেষ হবে না? আমার শাশুড়ি আমার শরীর থেকে তাদের দেওয়া সকল সোনার গহনা খুলতে নিচ্ছিল। আমি নমনীয় গলায় ওনাকে জিজ্ঞেস করলাম, মা এগুলো খুলছেন কেন? সোজা সাপটাও উত্তর ওনার, এগুলো তুমি সামলাতে পারবে না, আর এগুলো আঞ্জুমানের। আঞ্জুমানের গহনা দিয়ে তোমাকে তুলে এনেছি। আঞ্জুমানের গহনা তো আঞ্জুমানকে দিতে হবে, তাই না? আঞ্জুমানের গহনা তো তোমার রাখা অন্যায়। আঞ্জুমান আমার ননাসের নাম। আমি কিছুটা অবাক হলাম শাশুড়ির কথা শুনে, কারণ 20 ভরি স্বর্ণ বাবদ তারা 5 লাখ টাকা কাবিন উসুল করেছে। যদি 5 লাখ টাকা কাবিন তারা উসুল করে তাহলে তো এই স্বর্ণগুলো আমার থাকার কথা, আঞ্জুমানের কেন হবে? বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, মা আমার কাবিন যদি এ স্বর্ণ বাবদ উসুল হয় তাহলে তো এটা আমার স্বর্ণ, আপুর তো না। যদি আপুর স্বর্ণই হবে তাহলে কাবিন তো উসুল দেওয়া ঠিক হয়নি। কাবিন তো আমার হক। আর আপনাদের এত বাড়ি গাড়ি সব আছে,
আমাকে আলাদা করে গহনা কিনে দিলে তো টাকায় টান পড়তো না। এই এলাকায় এক নামে আপনাদের সবাই চিনে জানে, তাহলে আমাকে এভাবে কেন ঠকানো হলো? আমার শাশুড়ি আমার কথা শুনেই কপাল কুঁচকালো। মুখ অবয়ব বোঝাচ্ছে তিনি খুব রেগে গেছেন। রাগী গলায় বলে উঠল, এত লোভ কেন তোমার? বাপের জন্ম তো দেখনি এমন স্বর্ণ, তাই লোভ ছাড়তে পারছো না। লোভ হবে কেন মা? এটা তো আমার অধিকার, আমার হক। আপনি কি জানেন না কাবিন উসুল করতে হয় যদি না স্ত্রী ক্ষমা করে? আমি তো আমার কাবিন বাবদ এগুলো পেয়েছি, তাহলে এগুলো তো আমারই। আমার জিনিস আমি চাইলে লোভী কেন হব? আমার এই কথা শুনে শাশুড়ি আরও খেপে গেলেন। বিলাপ জোরে চিৎকার শুরু করলেন, দীপুরে, কি অজাত বেয়াদব আর লোভী মেয়ে বিয়ে করে এনেছিস! কথায় কথায় কফিয়ত চাই। এই বুঝি বইয়ের দাসী হয়ে থাকার জন্য বিয়ে করলি? বেছে বেছে বেয়াদবটাকেই তোর পছন্দ হলো? দীপুরে, শেষ জীবনে বউ তো পাতে বাতও দিবে না। যে লোভ তোর বউয়ের সব একাই ভোগ করবে আর বাপের বাড়ি পাচার করবে। এজন্যই বলছিলাম জাতের মেয়ে কালো ভালো, বিয়ে করেছিস কুজাত পরিবারে। বয়স কম মেয়ে বিয়ে করিয়েছিলাম, যাই বলবো তাই শুনবে। এই মেয়ে তো কথা শুনেই না, উল্টো কথা শুনিয়ে দেয়। আমার জীবনের কষ্টটা শুরু করলি রে পুত। তোরে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম রে পুত, আজকের এই দিন দেখার লাইকা? আস্তে আস্তে শাশুড়ির বিলাপ বাড়তে থাকে, চিৎকারের আওয়াজ বাড়তে থাকে। আমি হতভম্ব হয়ে যাচ্ছিলাম তাদের আচরণ দেখে। আমার দম যেন বন্ধ হয়ে আসছে। এই জীবন তো আমি চাইনি। আমি চেয়েছিলাম একটা স্বাধীন সুখী জীবন, যেখানে আমারও মতের মূল্য থাকবে। আমি তো অন্যায় কিছু বলছি না, তাহলে এমন করে কেন বলা হচ্ছে? ওনার চিৎকার শুনে ননাসা জামাই ছুটে আসে। ননাস কাহিনী না জেনে কান্না জুড়ে দিয়ে বলে, এই মেয়ে এসেছে একা সংসার করতে, সবাইকে নিয়ে না মা। তোমার সাথেও বেয়াদপি করেছে মা। বাই এ মেয়ের জন্য মনে হয় আমায় পর করে দিবে। এ বাড়িতে আর আমরা থাকতে পারবো না মা। আমাদের জীবনটা শেষ করতেই মেয়ে এসেছে। আমাদের ভাইয়ের সাথে সংসার করতে নয়, বরং কেড়ে নিতেই এ মেয়ে এসেছে। ননাসা জামাই তাতে আরও ঘি ঢেলে বলল, ছোট জাত বিয়ে করলে তো এমন হবেই। কতবার বলেছিলাম সুন্দর দেখে বলো না, বংশ দেখে বিয়ে করো। আমার বোনটাকে বিয়ে করলে আজকে এই দিন দেখতে হতো না। শালাবাবু এখানেই করবে। রূপে ডুবে গেছে নাকি বাড়ির লোক, কবিরাজ ধরে জাদুটোনা করেছে কে জানে। বড়লোক ছেলে পেয়ে হয়তো কুফুরি করে বশ করে বিয়ে করেছে, আর সংসারে এসে সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবার চেঁচামেচি দেখে দীপক ছুটে আসলো এবার। এদিকে আমার ননার শাশুড়ি আহাজারি করতে লাগলো। আমার ননাসা জামাই তাদের সান্ত্বনা দিচ্ছে। মরা কান্না লেগে গেছে। মনে হচ্ছে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি, যেটা করা আমার কাম্য নয়। এতটুকু সাধারণ কথায় জল গড়াবে কে জানত। এসে সবাইকে জাড়ি দিয়ে বলল, তোমরা কান্না থামিয়ে বলো তো কী হয়েছে? ননাসা জামাই থেমে গেল। শাশুড়ি কান্না গলায় আবেগী কণ্ঠে বলল, বউয়ের গহনাগুলো খুলতে বলছিলাম। এত ছোট মেয়ে এত গহনা তো সামলাতে পারবে না। সে আমাকে বলতেছে এটা তার হক, এটা সে খুলতে দিবে না। এটা তার বাপের বাড়িতে রাখবে। কাবিনে উসুল দিয়েছিস বলে এটা নাকি দেওয়া যাবে না। গুরুজনের মুখে এত বড় মিথ্যেটা আমি মেনে নিতে পারলাম না। তাই আবারও মুখের উপর বললাম, মা আপনি মিথ্যে কেন বলছেন? আপনার মা বলেছে এই গহনাগুলো নাকি আপনার বোনের। আমি বলেছি যেহেতু এটা আমার কাবিনে উসুল দিয়েছে, তাহলে গহনাগুলো তো আমার, আপুর কেন হবে? আপনার মা বলেছে আমি লোভ করছি। আমি তাতে বলেছি নিজের জিনিসে কেউ লোভ করে নাকি? এতে উনি কান্না জড়ে দিয়েছেন। উনি যদি আমাকে বলতে উনি গহনাগুলো তুলে রাখবেন, তাহলে তো আমি দিয়েই দিতাম। আপার গহনা বলাতেই তো এত কাহিনী হলো। দীপক আমার কথা শুনে আমার মাথার তালুর কয়েকটা চুল ধরে বলল, মা যদি বলে থাকে এগুলো আঞ্জুমান আপার, তাহলে তাই। তোকে বিয়ে করে ভালো মন্দ খেতে পড়তে দিবে এটাই তো বেশি। আসার পর থেকে আমার পরিবারকে অপমান করছিস। তোর রূপ ভুলে তোকে বিয়ে করে দেখছি চরম ভুল করেছি। আমার মা বোন যা বলবে তাই হবে। এই বাড়িতে যদি সব কিছুর উপর কারো অধিকার থাকে সেটা আমার মা আর বোনের। মনে রাখবি তোকে তাদের দাসী বানানোর জন্যই এনেছি। না হয় এত গরিব করে বিয়ে করতাম নাকি। এরপর আর কোনো কথা শুনলে মুখটা ফাটিয়ে দিব। কথাগুলো বলে তার হাতে মুষ্টিবদ্ধ তালুর চুলগুলো ছাড়ল। তারপর হনহনিয়ে বাহিরে যাই। এদিকে শাশুড়ি বিজয়ের হাসি দিয়ে বলল, আমার ছেলেকে তো কেড়ে নেওয়া এত সহজ না। বেশি কথা বলে আমরা একদম বাপের বাড়ি পাঠিয়ে দিব। এরপর দেখব কে বিয়ে করে। একে তো বাপের বাড়ির কিছু নেই, তারপর ডিভোর্সি মেয়ে কে বিয়ে করবে? আমি নিশ্চুপ হয়ে কথাগুলো কেবল শুনছিলাম। একে একে আমার সকল গহনা খুলে নেওয়া হলো। সাদা শাড়ি পরেছি আর তার মধ্যে শরীরে গহনা নেই। আমাকে পুরো বিধবা লাগছে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম কেবল। আমার ননাস বেংসি কেটে তার জামাইকে নিয়ে চলে যাই। আমার শাশুড়ি আর কিছু বলল না, মুখটা ভাঁকা করে চলে গেল। রুমে বসে আছি আমি। আজকে আমার বাসার ঘর। এই দিনগুলো নিয়ে মেয়েদের কত স্বপ্ন। বয়সে বড় একজনকে বেরিয়ে করে মেনে নিয়েছি, তবে বাস্তবতা অনেক কঠিন আর নিষ্ঠুর। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আমি কাঁদতে লাগলাম।
গলাটা টনটন করে ব্যথা করছে, তার চেয়ে বেশি ব্যথা করছে আমার বুকের ভিতর চটপট করা প্রাণটা। শরীরটা আমার জিমিয়ে নেতিয়ে গেছে লাউয়ের ডগার মতো। লাউয়ের ভারে যেমন গাছ নেতিয়ে পড়ে, তেমনি দুঃখের ভারে আমিও নেতিয়ে পড়েছি। হালকা গুম চোখে জেগে বসলো। দরজা খোলার আওয়াজ কানে আসলো। দীপক ঘরে প্রবেশ করলো। তার চোখ দুটো লাল হয়ে আছে, মুখ থেকে একটা বাজে গন্ধ আসতে লাগলো। বুঝতে পারছিলাম নেশা করে এসেছে, তাই আবারও সাহস খাটিয়ে বেয়াদবি করে বললাম, আজকে আপনার আর আমার প্রথম রাত। এ রাতে যা করেছেন সেটা তো অন্যায় হয়েছে। গায়ে হাত না তুলেও প্রতিবাদ শাসন করা যায়। পরিবারের দিকে তাকিয়ে সব কিছু সইয়ে নিলাম। এখন তো আপনার এই অবস্থা দেখে আমি সইতে পারছি না। আপনি নেশা করে ঢুকেছেন ঘরে। আমি যেন কথাটা বলে ভীষণ ভুল করে ফেললাম। সে ভুলের মাসুল দিলাম অভিনব কায়দায়। আমার চিবুক ধরে আমাকে প্রথমে উত্তম মাধ্যম দেওয়া হলো, তারপর তিনি চলে গেলেন। ফিরে আসলেন হাতে এক বোতল মদ নিয়ে। সেটা জোর করে আমার গলায় ঢাকা হলো। মনে হচ্ছিল আমার বুক জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, নিজেকে বন্দি কয়েদি লাগছে। সেই সময়টা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই সংসার আমি করব না। এখানে থাকলে আমি মরে যাব। আমি মাতালের মতো হয়ে গেলাম। সেই সময়টা নেশার করে আমার সাথে কি হয়েছে আমি খেয়াল করতে পারছি না। সকাল 11টায় আমার ঘুম ভাঙে বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজে। শাশুড়িমা পাশের বাড়ির লোকজন নিয়ে সালিশ বসিয়েছেন। ঘরের দরজা আধ খোলা। আমি অর্ধনগ্ন হয়ে আছি। শরীরের উপর পাশবিক অত্যাচার সারা রাতেই বয়ে গেছে বুঝতে পারলাম। হকচকিয়ে উঠলাম আমি। কাপড় ঠিক করলাম, সরাসরি চলে গেলাম ওয়াশরুমে। হাত মুখ ভালো করে ধুলাম। সারা গাল নীল হয়ে গেল চরের আঘাতে। শরীরের বিভিন্ন জায়গায় সোপ সোপ কালো দাগ কামড়ের। অসহনীয় ব্যথা করছে। আমি নিজেকে তবু সামলালাম। ক্ষুধা লাগলেও সেটা দমিয়ে রাখলাম। গরিব ঘরের মেয়ে হওয়ায় খেয়ে না খেয়ে বেঁচেছিলাম, তাই ক্ষুধার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল। সব কিছু সামলে ঘর থেকে বের হলাম। সবাই আমার দিকে তেড়ে আসছে। গ্রামের মুরব্বী চাচিরা আমাকে দেখে সিসি করছে আর বলছে, অনন্যা, তোকে এত ভালো জানতাম আর তুই কিনে এত বেয়াদব। শ্বশুর বাড়িতে এসে জমিদার হয়ে গেছিস তাই না? সকাল 11টায় তোর ঘুম ভাঙলো। এদিকে যে তোর শাশুড়ি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল সেই খেয়াল তোর নেই তাই না? তোকে আমরা কত ভালোবাসতাম, তোর ব্যবহারে আমরা কত মুগ্ধ ছিলাম। আর এখন দেখি সব উল্টো। টাকার মুখ দেখতে না দেখতেই বদলে গেছিস এত। এজন্যই লোকে বলে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে লাফায় বেশি, আর খালি কলস নড়ে বেশি। আমি দমটা আটকে খিস খেয়ে রইলাম। অনেক জবাবই দিতে মন চাচ্ছে, তবে পারছি না। কারণ সবার সামনে মায়ের খেলে অপমান আমারই হবে, অন্য কারো না। এসব ভেবে সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা আসতেছে এদিকে, সাথে বাবাও এসেছে আর পিয়ানা। পিয়ানা আমার ছোট বোন। দুনিয়াতে যদি কাউকে অনেক বেশি ভালোবাসি সেটা হলো পিয়ানা। আমি তাকে কোলে নিয়ে মানুষ করেছি বলা যায়। তার প্রতিটি নিঃশ্বাস আমার জানা। পিয়ানাকে দেখে আমার বুকে বল পেল, মনটা ফুরফুরা হলো। অজানা একটা শক্তি আমার দিকে দিয়ে আসলো। আমার একটু স্বস্তি মিলল। বড় আপার খাতার এই পৃষ্ঠার এই লাইনগুলো পড়ে আমি থেমে গেলাম। আমার প্রতি আপার এই মহব্বত আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। আমার বুকটা চিনচিন করে ব্যথা করছে। বিষাদের সুর যেন আমাকে গ্রাস করছে। চোখটা বন্ধ করে ফেললাম। স্মৃতির পাতায় চলে গেলাম সেই সময়টা। সেদিন বেশ হাসি খুশি মনে বড় আপার শ্বশুরবাড়ি গিয়েছি, কারণ দুপুরে বউভাত ছিল। আমরা একটু আগে আগেই চলে যাই। বাকি মেহমান বলতে আমাদের তরফ থেকে কেউ ছিল না, কারণ মা বড় করে মেয়েকে বিয়ে দিয়ে বেশ দাম্ভিক হয়ে গিয়েছিল। তাই আসার মধ্যে আমি, বাবা আর মা এসেছিলাম। আমি সেখানে গিয়ে আপার কাছে ছুটে যাই, আপাকে জড়িয়ে ধরি। আপা উহ করে শব্দ করে ওঠে, কারণ আপার শরীরের ক্ষত জায়গায় আমার হাতের ছাপ পড়ে। আপার ও শব্দ শুনে আমি আপাকে ছেড়ে দেই, আর অভিমান গলায় বলে উঠি, আমি দৌড়েছি বলে এমন করছিস তাই না? আপা হেসে জবাব দিল, দূর পাগলি, এমন কিছুই না, শরীরটা ভালো না রে। এদিকে আমাদের আগমনে গ্রামের অন্য লোকেরা চলে যায়। আপা শাশুড়ি আমাদের বসতে দেয়, নাস্তা দেয়। আমরা যথারীতি নাস্তা করতে বসি। নাস্তার মাঝে আপুর ননা শেষে বলে, মাই এত বেয়াদব মেয়ে জন্ম দিয়েছেন কি করে? কথায় কথায় তর্ক করে। আপনি একটু শাসন করে যাবেন। এরকম করলে তো সংসারে অশান্তি ছাড়া কিছুই হবে না। মেয়েরা হবে নমনীয়, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মেয়েরা এত রুষ্ট গলায় কথা বলবে কেন? আপনার মেয়েকে বুঝিয়ে যাবেন একটু। এরকম করলে তো এমন বউ রাখা মুশকিল। সংসার করতে বিয়ে করিয়েছি ভাইকে, তর্ক করতে না। মা মুখে পিঠে নিতে নিচ্ছিল, পিঠেটা তার হাত থেকে পড়ে গেল। বাবাও একটা ডোক গিলল। বাবা অবশ্য চুপ করে রইলেন, কিছু বলল না। মা আপুর ননাসের কথা শুনে একটু হেসে বলল, ছোট মানুষ তো, বুঝিনি মা, আমি এখনই ওকে রুমিন গিয়ে বোঝাচ্ছি, ও আর এমন করবে না। কথাটা বলে মা বড় আপার হাত ধরে রুমের দিকে নিতে লাগলেন। আমিও মায়ের পিছু পিছু ছুটে গেলাম। রুমে গিয়ে মা বড় আপাকে খাটে বসালেন, নিজেও বসলেন। মা বসার সাথে সাথে বড় আপা খাট ছেড়ে উঠে মায়ের পা ধরে বলল, আম্মা, আমি এ বাড়িতে টিকতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। ওরা আমাকে এত খারাপ থাকতেও রাতে শুধু ডিম ভাত খাইয়েছে।
আমার গায়ে হাত তুলেছে আমার জামাই, পশুর মতো গতকাল আমাকে ভোগ করেছে। সে তো আমার নেশা করে। আমার দম বন্ধ লাগছে আম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি পড়াশোনা করে বড় হয়ে তোমাদের টাকা ইনকাম করে দিব। আম্মা গো, আমার গালটা দেখো মায়ের দাগে নীল হয়ে গেছে। আমার সোনা গয়না সব কেড়ে নিয়েছে। আমাকে বিধবার মতো শাড়ি পরিয়ে রেখেছে। আম্মা, আমার জামাইয়ের নেশার সমস্যা। নেশা মানুষকে অমানুষ করে তোলে। এ পাশবিক মানসিক অত্যাচার আমি সহ্য করতে পারছি না আম্মা। বড় আপার কথা শুনে মা রেগে গেলেন আরও। সে আপাকে পা ছাড়িয়ে বলল, বিয়ে দিয়েছি কি নিয়ে যেতে? একদম চুপচাপ এই বাড়িতে থাকবেই। তোরে নিয়ে গিয়ে কি ঘরে পাল্লা দিব? পড়াশোনা শিখে ইনকাম করে খাওয়াবি এত সোজা সব? পড়াশোনা করে মেয়েরা বেশ্যা হয়, বুঝেছিস? আর জামাই তো গায়ে হাত তুলতেই পারে, তোর বাপে তুলে না হাত? আমি কি যেন সংসার ছেড়ে দিছি? সংসার সইয়েই খাইতে হয়। আর বউ কি অন্য পুরুষ করবে নাকি? জামাই কি তোর বিয়ে করছে শোপিস করে সাজায় রাখার জন্য? আর বড়লোকের ছেলেরা একটু নেশাপানি করেই। ঘরে তো পান্তা ভাতও জড়তো না। এখানে যে ডিম ভাত খাইতে পারছিস এটাই তো অনেক। অনেকবার যদি মুখ দিয়ে এরকম অলক্ষণে কথা বলছিস তো খবর আছে। এখন আমার সাথে যাবি, সবার কাছে পা ধরে মাপ চাইবি। আপার কান্না এই কথা শোনার পর আরও বেড়ে যায়। কান্না গলাতেই বলে ওঠে, আমার কষ্টে কি তোমার অন্তর কাঁপছে না আম্মা? আমি অন্যায় করি নাই, তবুও মাপ চাইতে বলছো? আমারে নিয়ে যাও। এ জীবন থেকে আমি মুক্তি চাই আম্মা। আবার একই কথা বলিস? একদম জিব্বা টেনে ছেড়ে ফেলবো। এখনই আমার সাথে যাবি আর সবার পা ধরে মাপ চাইবি। কথা শেষ করে মা বড় আপার হাত ধরে টেনে আনলো সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলল, অনন্যাকে আমি বুঝিয়েছি, সে আর এরকম করবে না। সবার কাছে এখন সে মাপ চাইবে। বলে মা বড় আপাকে ইশারা দিল মাপ চাওয়ার জন্য। বড় আপা কান্নায় বিগলিত হয়ে একে একে শাশুড়ি, ননাসা জামাই আর নিজের স্বামীর কাছে পা ধরে মাপ চাই। বড় আপার হাহাকার সেদিন আমি সত্যি বুঝিনি তার যন্ত্রণা। আপার হাহাকার করা অন্তরটা সেদিন আমি দেখিনি। দেখেছি কেবল বদলে যাওয়া সম্পর্কগুলো। এরপর আপা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় আপার নানি শাশুড়ি এসে নতুন নাটকের সূচনা করে। আপার নানি শাশুড়ি আপার শাশুড়ির কাছে এসে তড়িগড়ি করে বললেন, তোদের বউ তো ভালো না, রাতে নেশা করেছে, মদ খেয়ে মাতাল হয়ে নেচেছে। আমি মজা করে দীপুর ঘরে উকি দিয়েছিলাম, দেখি বউ তো মদ খেয়ে মাতাল হয়ে নেশা করছে। আর দেখ, রাতে জামাইয়ের সাথে থেকেও সাদাই হয়ে আছে, কোনো রক্তের দাগও নেই। এই বউ বিয়ের আগে অন্য কারোর সাথে রাত কাটিয়েছে। নাক কাটালে দাগ কোথায় সাদা শাড়িতে? তোদের তো এজন্যই ফুই ফুই করে বলেছিলাম বউরে যেন সাদা শাড়ি পরাস। এখন বুঝতে পারছস তো এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। হুট করে শব্দ কানে আসলো। আবারও পিছন থেকে তাকিয়ে একইভাবে কারো বিড়ালটাকে আসতে দেখে মিলিয়ে যেতে দেখলাম। কেন দেখছি এমনটা বারবার জানি না। চোখটা খুলে যাওয়ায় সে দৃশ্যটা চোখ থেকে সরে গেছে। তাই খাতাটা আবারও পড়া শুরু করলাম, ঠিক যেখানে আমার স্মৃতিচারণ শেষ হয়েছে সেখান থেকে। আপা লিখেছে, নানির কথা শুনে আমি একদম চুপসে গেলাম। বিয়ের প্রথম রাতে সাদা কাপড় পরানোর সঠিক কারণ আমার সামনে আসলো এই মুহূর্তে। তারা সতীর্থ প্রমাণ করতে চেয়েছে আমার রক্তক্ষরণের মাধ্যমে। অথচ তারা এটা জানে না অনেক মেয়েরই রক্তক্ষরণ হয় না, কারণ বাড়ি কাজ দৌড়ঝাঁপ করে সেটা অনেক আগেই চলে যায়। তবে আমি খুব শান্ত প্রকৃতির মানুষ, আমার এমনটা হওয়ার কথা না। কিন্তু আমি শুধু তাদের নোংরা কথাগুলো শুনছিলাম। বাবা মায়ের সামনে এমনভাবে অপদস্থ হব বুঝতে পারিনি। নিজেকে একটা বন্দি দাসী মনে হচ্ছে। নানির কথায় ননার চোখ কপালে তুলে মাকে বলল, মাও এমন দুশ্চরিত্র মেয়ে গছিয়ে দিলেন? আপনার মেয়ে তো সতী নারী না, আমাদের মুখটা এভাবে পোড়ালেন। এত কলঙ্কিনী মেয়ে গছিয়েছেন তো মনে হয় হাফ ছেড়ে বাঁচলেন। বড়লোক বাড়ি পেয়ে আমার ভাইকে কুফুরি করে 2 নম্বর মেয়ে গছিয়ে দিয়েছেন, তাই না? বাহ মাওই, পাক্কা খেলোয়াড় আপনি। আবার মাপ চাওয়ার নাটক করছেন মা মেলে মেয়ে। ননাসের কথা শুনে বাবা উত্তর দিল, অনন্যা একটু সোজাসাপটা করে বলে ঠিক, তবে সে খারাপ মেয়ে না। আমার মেয়ের নামে এমন কোনো ঘটনা ঘটেও নেই। ঘটলে তো আমরা জানতাম। আমার মেয়ের প্রেম ভালোবাসাও ছিল না, থাকলে তো ধরা পড়তই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। বাবার কথা শুনে শাশুড়ি তেরে গিয়ে বলল, পোলা নিয়ে শুইলে কি আপনাকে জানিয়ে শোবে নাকি? এ মেয়ে তো সত্যিই না, অসতী একটা মেয়ে ধরিয়ে দিয়েছেন। ভাগ্যিস মায়ের কথায় সাদা শাড়ি পরিয়েছিলাম, না হয়তো এগুলো আড়ালেই থেকে যেত। আবার মেয়ে নেশাও করে, কি ভয়ানক মেয়ে গছিয়ে দিয়েছেন। আল্লাহ আমার পোলার কপালে কোন পাপের ফল হিসেবে মেয়ে দিয়েছে আল্লাহই ভালো জানেন। এদিকে শাশুড়ির কথা শুনে মা আমার কাছে এসে বলল, এমনি আমাদের মুখ না পোড়ালেও পারতি। কি দোষ করেছিলাম তোরে পেটে ধরে? এত বিঘার তোর বিয়ের আগে শুইতে হলো। বলতি তোর বিঘার উঠেছে, আমরা বিয়ে দিয়ে দিতাম। এখন বুঝতেছি তুই কেন প্রথম বিয়েতে রাজি হচ্ছিলি না। তোর না করে লাইগা তোর জন্ম দেওয়াই আমার পাপ, না হয় এদিন দেখতে হতো না। আমার মুখে এই কথাগুলো শুনে আমি একদম চমকে গেলাম।
রাতারাতি নিজের মায়ের বদলে যাওয়াটা আমি মানতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে মা গিরগিটির মতো রূপ পাল্টাচ্ছে। সেটা আমি কল্পনা করতে পারছিলাম না। সবার কথায় এবার অপমানিত হয়ে সবার সামনে গায়ের কাপড় খুললাম। শরীরে কেবল ব্লাউজ আর পেটিকোট পরা। এরপর শাড়ির ভাঁজের ভিতর থেকে রক্তের দাগ দেখিয়ে বললাম, এই যে আমার সতীত্বের প্রমাণ। আপনারা না জেনে না বুঝে কত নোংরা কথা বললেন। আমি অসতী না। সকালে আর কোনো শাড়ি পাচ্ছিলাম না, এটাতে রক্ত লেগেছিল। তাই রক্তটা ভাঁজে রেখেছিলাম যাতে করে বোঝা না যায়। চক্ষু লজ্জা তো আমার আছে, তাই না? আর নানি, আপনার এত বয়স হলো, আপনার মতো মানুষ এই বয়সে অপবাদ দিলেন যাচাই না করেই। আরে রক্তক্ষরণ সব মেয়েদের হয় না। পড়াশোনা জানলে আপনাদের এই হাল হতো না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। কথাটা বলে দাঁড়িয়ে থাকতে পারলাম না। শাড়িটা মুড়িয়ে রুমে আসলাম। সুটকিও আমার পিছন পিছন আসলো। তাকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলাম। একটু শান্তি লাগছে। দুনিয়াতে এই অবুঝ বোনটাকেই আমার আপন মনে হচ্ছে। বাকিদের মনে হয় চরম স্বার্থপর। আমি রুমে আসার পরও আমার দোষ কমেনি। নানি জোরে জোরে বলে উঠলেন, কত বেলাজ মাইয়া, সবার সামনে শাড়ি খুললে ফেলাইলো। আরে তুই সত্যি আমারে টেনে ঘরে নিয়েও তো শাড়ি খুলতে পারতি। সবার সামনে খুললি কেন? ন্যাংটা মেয়ে মানুষ, আবার পড়ালেখা দৌড় দেখায়। পড়ালেখা করে তো বেশ্যা হইছে। এ মেয়ে তো চরম বেয়াদব। বাবা আর মা কেবল মাথা নিচু করেছিল। আমার শাশুড়ি এবার পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলে, বাদ দিন বেআইন, বিয়ে বাড়িতে এরকম একটু একটু হয়। শুধু মেয়েকে বলে যাবেন যেন মুখের ছাপা কমায়, তাহলেই টিকতে পারবে। আমরা সহজ সরল মানুষ, এসব তর্ক পছন্দ করি না। শান্তিতে থাকতে ভালোবাসি। আপনার মেয়েকে আমি আঞ্জুমানকে যে চোখে দেখি সেই চোখেই দেখি। বাড়ির আশপাশ ঘুরে দেখুন, কত বড় বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছেন দেখুন। আসলে আপনার মেয়ে রানী কপাল, তাই আমার ছেলের সাথে বিয়ে হয়েছে। কয়টা মেয়ের এই ভাগ্য হয়? আমার ছেলে নেহাত আপনার মেয়েকে পছন্দ করেছে তাই। যাই হোক, আপনারা ঘুরে দেখেন, আমি একটু কাজে গেলাম। দুপুরে মেহমান আসবে, বউকেও তো সাজাতে হবে। দীপুকে ফোন দিতে হবে তৈরি হওয়ার জন্য, সে আবার একটু বাহিরে গেছে। সেখান থেকে সবাই যে যার কাজে গেলেন। সুটকি আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। জানি না সে কী ভাবছে, তবে ওকে বলতে মন চাচ্ছে, বড় হয়ে তোর বোনের সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিস। মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হয়ে বিয়ে করিস বোন। তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। তোকে আগলে ধরে বাঁচতে ইচ্ছে করে। ঘরে দুজন মহিলা প্রবেশ করলো শাড়ি আর গহনা নিয়ে, আমাকে সাজানোর জন্য। সুটকিকে বের করে দিল তারা। আমাকে শাড়ি খুলে ওই শাড়িটা পরাতে নিল তারা। তাদের চোখে আমার শরীরে দাগগুলো পরাতে হাসতে লাগলো আর বলতে লাগলো, জামাইয়ের সোহাগ তো সারা শরীরে লেপ্টে আছে। আমি আর বলতে পারছিলাম না এটা সোহাগ না, বিক্ষিত হওয়া যন্ত্রণা। এই যন্ত্রণা আমাকে প্রবল কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না সইতে। তারা শাড়ি পরিয়ে আমাকে সাজাতে নিলে গালে হাত দিয়ে বলল, চরের দাগ নাকি আদরের দাগ? বউ, তোমাকে কি তোমার জামাই মারছে? আমি কিছু বললাম না। এক ফোঁটা জল শুধু গড়িয়ে পড়ল। আমার এই জলটায় তাদের উত্তর দিয়ে দিল। তারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এজন্যই আগে দুটো বউ চলে গেছে দীপুর। সম্পর্কে তারা দুঃসম্পর্কে শাশি শাশুড়ি হয়, ঢাকায় থাকে তারা। দীপকরাও আগে ঢাকা থাকতো, গ্রামে এসেছে অনেক দিন হলো। তবে দীপক আগে বিয়ে করেছে এ ব্যাপারটা কেউ কখনো বলেনি, তাও আবার একটা না দুটো। আমার বুকে একটা মোচড় দিয়ে উঠল। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, শাশি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন? দীপক আরও বিয়ে করেছে মানে? দুই বউ চলে গেছে মানে কি? এরপর তারা যা বলল তা শুনে আমার শরীর হিম হতে শুরু করলো। বৈদ্যুতিক শক যেন আমার শিরায় লেগে কাঁপুনি দিচ্ছে এমন অনুভূতি হচ্ছে। আরে দীপুর প্রথম বউ তো অনেক সুন্দর আর মডার্ন ছিল। যৌবন বয়সেই দীপু বিয়ে করেছিল। বড়লোক ঘরের মেয়ে ছিল তার প্রথম বউ। দীপুদের সমপর্যায়ে তাদের অবস্থান ছিল। মেয়ে বেশ সুন্দর এবং লক্ষ্মীও ছিল। সব মিলিয়ে মেয়ের গুণ, রূপ, সামর্থ্যের কোনোটারই অভাব ছিল না। দীপুকে আমরা ভালোই জানতাম। ঢাকায় থাকতো, বেশ শান্তশিষ্ট স্বভাবের। বাবির কথায় উঠতে বসত, মানে মায়ের বাধ্য ছেলে। দীপুর প্রথম বিয়েটা অনেক ধুমধামে হয়। আমরা তো বেশ মজাও করি, নাচ গান করি। 7 দিন ধরে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর যে যার মতো ব্যস্ত হয়ে যায়। হঠাৎ 6 মাসের মাথায় শুনি দীপুর ডিভোর্স হয়ে গেছে। মেয়ে দীপুর নামে নারী নির্যাতনের মামলা করেছে। এর জন্য দীপু জেলও খাটে। দীপু নাকি নেশা করতো আর নেশা করে বইয়ের গায়ে হাত তুলত। এটা প্রথমে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কারণ দীপুকে বাবের বাধ্যগত সন্তান হিসেবেই জানতাম। ভেবেছি মেয়ের অন্যত্র সম্পর্ক, তাই দীপুর নামে মিথ্যে মামলা করে ফাঁসিয়ে দিয়ে গেছে। এই বিশ্বাস থেকে আমরা দীপুর পক্ষ ধরেই কথা বলেছিলাম, স্টেটমেন্টও দিয়েছিলাম। তবে মেয়ের পরিবারও প্রভাবশালী ছিল, তাই 6 মাস জেল খাটতে হয়েছে। আর মেয়েকে কাবিনের 20 লাখ টাকাও বুঝিয়ে দিতে হয়েছে। সেই পর্যন্তই আমরা দীপুকেই সাপোর্ট দিয়ে গেছি। দীপুর জন্য আবারও মেয়ে দেখা শুরু করলাম। এবার দীপুর মা বলল, বড়লোকের মেয়ে বিয়ে করাবে না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে চাই।
বড়লোকের মেয়েদের পরকীয়া থাকে, অনেক কাজের স্বভাব, বাজে স্বভাব থাকে। আগের বউ দিয়ে তারা সেটা বুঝেছে, তাই তারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে চাই। আমরাও সেই মতে মেয়ে খোঁজা শুরু করলাম। একসময় খুঁজে পেলাম আমার বোনের বান্ধবীর মেয়েকে। আমার বোনের বান্ধবীর মেয়ের নাম জুই। সে খুব সুন্দরীও ছিল, আবার গুণীও ছিল, কাজকাম সবই পারত, তার জ্ঞানও ছিল ভালো। তাদের কাছে আমার বোন প্রস্তাব নিয়ে যায়। এখন আমরা তো জানি দীপু একদম ভালো একটা ছেলে, তার নামে মিথ্যে অপবাদ দিয়েছে, তাই আমরা দীপুর সাফাই গিয়ে মেয়ের মাকে রাজি করাই। দীপুর একটা দোষ ছিল, সে ডিভোর্সে ছিল, তবে টাকা পয়সা কোনো কিছুর কমতি ছিল না, তাই দোষটাও তাদের কাছে পিকি হয়ে গেছে। আর আমরাও সাপোর্ট দিচ্ছিলাম, তাই রাজিও হয়ে গেছে। এবারও বিয়েটা দুমদাম করেই হলো। এখন আবার কাহিনী মোড় নিল অন্যদিকে। বিয়ের পর থেকে জুইয়ের মা বারবার আমাকে কল দিয়ে বলতো দীপু নেশা করে। আমরা কেউই বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ যে ছেলেকে একটা সিগারেট খাইতেও আমরা কখনো দেখিনি, সে নেশা করবে এটা আশাও করতে পারি না। সব মিলিয়ে জুইয়ের মাকে আমরা এটা বোঝাতে লাগলাম তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। বেশিরভাগ সময়ই ফোনেই কথা হতো। একদিন তারা তাদের বাসায় আমাকে দাওয়াত করে, আমি যাই। যাওয়ার পর তারা জুইয়ের শরীরটা খুলে দেখায়। পুরো শরীরে মায়ের দাগ সোপ সোপ হয়ে আছে। একটা ভিডিও দেখায় যেখানে সে নেশা করে আছে। সব মিলিয়ে আমরা তো পুরোপুরি হতবাক। তখন তো অ্যান্ড্রয়েড ফোন এত অ্যাভেলেবেল ছিল না। ছোট ফোন দিয়ে 1 মিনিটের ঝাপসা একটা ভিডিও করেছিল। এবার তো আমরা বুঝতে পারি আসলে সমস্যা দীপুর, তাই ভাবিকে এসে বলি সমাধান করতে। ভাবি তার ছেলের পক্ষে সাফাই গাওয়া শুরু করে। আমরা কতবার বোঝালাম এটা ঠিক না, উনি মানলেন না। এ নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন কথাও হয়নি। এরপর জুই সইতে না পেরে এক পর্যায়ে বাপের বাড়িতে আত্মহত্যা করে। বাপের বাড়িতে আত্মহত্যা করায় দোষটা তার পরিবারের উপর চাপিয়ে দিয়েই দীপুরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সেদিন বুঝেছিলাম অদিতির কথা মিথ্যে ছিল না, ও বলাই হয়নি। দীপুর প্রথম স্ত্রীর নাম অদিতি ছিল, বুঝেছ? অদিতির মামলাও মিথ্যে না। অদিতির বাবার দাপট ছিল বলেই তারা দীপুকে একটু হলেও শায়েস্তা করতে পেরেছে। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল। হঠাৎ করে এরা গ্রামে এসে থাকা শুরু করলো। হুট করে দাওয়াত পেলাম দীপুর বিয়ের অনুষ্ঠান এখানেই হবে, আমরা যেন আসি। আসলাম দাওয়াত খেতে। বুঝলাম তোমাদের আর্থিক অবস্থা ভালো না, তবে একটা কথা কি জানো, দীপুর 3টে বউ এই অনেক সুন্দরী। আগের দুজনও সুন্দরী ছিল, তুমিও সুন্দরী। কথাটা বলেই একটু হেসে ফাঁসা থাকা ওনার যাকে বলে উঠলেন, তাই না ভাবি? ঠিক বলছি না? তিনি একটু হেসে উত্তর দিলেন, হ্যাঁ ঠিকই, তবে দীপুর এ বউ টিকবে তো? বিয়ের প্রথম রাতেই এত গায়ে হাত তুলল, এ বউ থাকবে তো? আরে থাকবে না কেন? এজন্যই তো হতদরিদ্র মেয়ে বিয়ে করিয়েছে, যাতে করে কষ্ট সহ্য করে পড়ে থাকে। কথাটা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার নামের সাথে রূপের অনেক মিল। তুমি কি জানতে না দীপুর আরও বিয়ে হয়েছে? না জানলে তো তোমাকে বলা ঠিক হয়নি। তোমার শাশুড়ি জানলে তো আবারও আমাদের সাথে কলহ বাঁধাবে। আমার বুকে যেন বড় পাথর চেপে বসেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি এগুলো কিছুই জানতাম না। আমি পড়াশোনা করতে চাই, যত মায়ের গুতা আমাকে দিক না কেন আমি পড়তে চাই। এগুলো বলেছেন আর আমি তাদেরকে বলবো না। আমাকে শুধু পড়ার ব্যবস্থা করে দিয়ে যাইয়েন, আমাকে যেন ওরা পড়তে দেয়, এটুকুই বুঝিয়ে যাবেন ওদের। শাশি শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কতদূর পড়েছ তুমি? আমি কাঁদতে কাঁদতে তখন উত্তর দিলাম, ঢাকা ভার্সিটির অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়েছিলাম সবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে গিয়ে বলল, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল। তোমার বাবা মা তো একটু অপেক্ষা করলেই আরও ভালো ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে পারত। দীপুর মতো ছেলের কাছে কেন দিল? আমার কান্না যেন আরও ভারী হয়ে গেল। আমার হিঁচকি উঠে কান্না আসতে লাগলো। নাক, চোখ, মুখের পানি একাকার হয়ে যেতে লাগলো। কেঁদেই আমি উত্তর দিলাম, টাকার কাছে সব কিছুই হেরে যায়। মা বাবাও টাকার কাছে পর হয়ে যায়। দুনিয়াটা টাকার গোলাম হয়ে গেছে। আমাকে একটু পড়ার সুযোগ দিতে বলবেন। এই অসহায়ত্ব কেবল আমার শিক্ষাই গুছাতে পারবে। আমার ভেতরটাই হাহাকার করছে। আমি পারছি না কেবল চিৎকার করে কাঁদতে। আমাকে এভাবে ঠকানো হয়েছে আমি জানতামই না। আল্লাহর আরশ কি আমার চোখের পানিতে কাঁপছে না? আমার যন্ত্রণা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? আমার জীবনের সব আশার আলো থমকে গেল। আমি বাঁচবো কী করে? তারা আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমার মাথায় হাত বুলিয়ে আমাকে থামালেন। তারপর আমাকে সাজালেন। বৌভাতের অনুষ্ঠানও শুরু হয়ে গেল। অনেক লোক আসলো গেল। সবাই কত সুখী আনন্দিত, একমাত্র আমিই কষ্টে দাবানলে পড়ছি। এত বড় অন্যায় আমার সাথে করা হলো। নিজের বাবা মাকে বলি কি হবে? তারা তো আমাকে পর করেই দিয়েছে। বাঁচতে হলে হয়তো নিজের সাথে লড়াই করেই বাঁচতে হবে। সারাদিন পার হয়ে রাত নামলো।
বাসার মেহমান সবাই চলে গেল, মুখরিত বাড়িটা নিস্তব হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে বিছানায় বসে আছি, ভিতরে আমার কেবল যন্ত্রণায় গ্রাস করছে। এমন সময় দীপক রুমে প্রবেশ করলো। আজকে সে নেশা করে আসেনি। আমি বুঝতেছি না তার বিয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব কি না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম জিজ্ঞেস করব না, কারণ সত্যি হলেও আমার কিছু করার নেই। এখানে যে আগুনে ফুটতেছি সেটা নিবানো এত সহজ নয়। এরই মধ্যে দীপকের অশ্রাব্য কিছু কথা আমার কানে দিয়ে আসলো, যা শুনে আমি হতবাক। মনে হচ্ছিল জীবনের এই পর্যায়ে এসে আমার মতো অসহায় আর কেউ নেই। অনন্যা, সাসিকে পড়াশোনার কথা বলার কি দরকার ছিল? তোমাকে কেন আমরা পড়তে দিব? আরও নষ্ট আর বেয়াদব হওয়ার জন্য? ভার্সিটি গিয়ে পতিতাগিরি করার জন্য, তাই না? পই পই করে বলে দিচ্ছি, বিয়ের আগে যা পড়েছ ঠিক আছে, এখন আর কোনো পড়াশোনা দরকার নেই। আমি বা আমার পরিবার কেউই চাচ্ছে না পড়াশোনা করো তুমি। আমার কোনো কিছুর অভাব নেই যে তুমি পড়াশোনা করে চাকরি করতে হবে। এরপর এমন কথা মুখে আনলে মুখ ভেঙে দিব। আমি এবার শক্ত গলায় বলে উঠলাম, বিয়ের আগে তো আপনি আমাকে এই শর্তে বিয়ে করেছেন, তাহলে এখন কেন শর্ত পাল্টাচ্ছেন? আমাকে জীবন মৃত করে কেন দিলেন প্লিজ? এমনিতেও অনেক ঠকিয়েছেন, আমাকে আর ঠকিয়েন না প্লিজ। আমাকে অন্তত পড়তে দিন, আমি আর কিছুই চাই না, আমার স্বপ্নটা পূরণ করতে দিন। দীপক এবার আমার গায়ে হাত তোলা শুরু করলো। বেয়াদব, কতক্ষণ পেটালো আমাকে। আমি কেবল মায়ের গুতাগুলো সহ্য করে চুপসে রইলাম। গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, কেবল যন্ত্রণা হচ্ছে। সেদিন দীপক আমাকে মেরে বাহিরে চলে যায়, আর ফিরে আসে না। বেহায়া মন তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। আজানের শব্দ কানে আসছে, কোনো রকমে উঠে উজু করলাম, তারপর নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লাম। নামাজ শেষে মোনাজাতে কান্নার জন্য কোনো কথাই বলতে পারিনি। জানি না আমার এই কষ্টে আল্লাহর আরশ কাঁপে কিনা। নামাজ শেষে লম্বা লম্বা দীর্ঘশ্বাস ছাড়তে ঘরের সাথে এক অ্যাটাচড থাকা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অন্ধকার আকাশ গুছে আলো দেখা মিলেছে। মনে মনে আশা করতে লাগলাম, হয়তো একদিন আমার জীবনের আমানিশা কেটে এভাবেই আলোকিত হবে। সেদিন আমি হাসব, প্রাণ খুলে হাসব। আমার ভিতরে থাকা সকল কষ্ট সেদিন ম্লান হয়ে যাবে। বাহিরে থেকে কেউ একজন ডাকছে মনে হচ্ছে। বারান্দা থেকে রুমের দিকে ছুটে এসে দেখলাম ফাতেমা ডাকছে। ফাতেমা এই বাড়ির কাজের মেয়ে। গ্রামে আসার পর থেকে ফাতেমাই এ বাড়ির সকল কাজ করে দেয়। ফাতেমাকে দেখে জিজ্ঞেস করলাম, ডাকছেন কেন? ফাতেমা বিরক্ত গলায় বলল, আপা খালা কইছে এখন থেকে রান্নাঘরের সকল কাজ আপনি করবেন। আমি ফাতেমাকে বেশ স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, এতদিন রান্নাঘরের কাজ কে করত? ফাতেমার মুখের বিরক্তি যেন আরও বেড়ে গেল। বিরক্তি নিয়েই সে বলল, কেন, আমি করতাম, কিছু হয়েছে? আমি আবার একটু ব্যঙ্গ করেই বললাম, কি আর হবে, আমার তো কিছু হবে না, তবে তোমার যে কাজ কমাতে আনন্দ হচ্ছে সেটা বুঝতে পারছি। আমাকে তো তোমার অসহ্য লাগছে তাই না? তাই এত বিরক্তি নিয়ে কথা বলছো। আমি তো বাচ্চা, তবে বোকা না। তোমার বিরক্তির কারণও আমি ধরতে পেরেছি। সহ্য হচ্ছে না বুঝি আমাকে? স্বপ্নের জায়গায় অন্য কাউকে দেখলে সহ্য হয় না। গতকাল রাতে কি হয়েছে সবই টের পেয়েছি। রুমে তো একা থাকো, তারপর জিনভূতের নিঃশ্বাসের আওয়াজ বাহিরে পর্যন্ত চলে এসেছে। একটু হলেও আমি সব বুঝি। কথাটা বলে রান্নাঘরে চলে আসলাম। গতকাল আমি কিছুই দেখিনি, তবে বিয়ের দিন সকালে আমি বুঝতে পেরেছিলাম ফাতেমার সাথে দীপকের কিছু একটা আছে, আর সেটা প্রকাশ পায় বৌভাতের সন্ধ্যায়। সন্ধ্যায় ফাতেমার রুম থেকে খালি গায়ে দীপককে বের হতে দেখে আমার আর বোঝার কিছু বাকি রইল না। তারপর আবারও নিশ্চিত হওয়ার জন্য যখন তার রুমে উকি দিলাম, তখন খেয়াল করলাম ফাতেমা তড়িগড়ি করে কাপড় পরছে। তাই ফাতেমারও আমাকে সহ্য হচ্ছে না। চাইলেই তো বাড়ির বউ হতে পারছে না, তবে ইচ্ছেতে ছিল পাশিয়ে বউ হবে। সেই ইচ্ছে এখনও ফুঁসে রেখেছে। তাই আমাকে সরিয়ে দেওয়ার একটার পরিকল্পনা তো তার মাঝে আছেই। আমি রান্নাঘরে গিয়ে সকল রান্না করলাম, সব কিছু নিজ হাতে গুছালাম, পরিষ্কার করলাম। সব শেষ করতে করতে 9টা বেজে গেছে। এবার আমি সকল কিছু শেষ করে চা বসালাম। এমন সময় পিছন থেকে মনে হলো কেউ জড়িয়ে ধরল। আমি ভয়ে পিছন ফিরে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলাম। লক্ষ্য করলাম দুলাভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনিও হকচকিয়ে গেলেন। সবাই ঘুমন্ত ছিল, তাই আমার চিৎকার সবার কানে পৌঁছায়নি। আমি জোর গলায় কিছু বলতে নিলে দুলাভাই আমার মুখ চেপে ধরে বলল, আমি ভেবেছিলাম ফাতেমা দাঁড়িয়ে আছে, এখন যদি চিল্লাস তাহলে তোর খবর আছে। আবার সবার সামনে অপমান করিয়ে ছাড়ব। আমি মুখ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তা ফাতেমাকে যে এভাবে জড়িয়ে ধরেন সেটা কি আপা জানে, নাকি জানাবো? দুলাভাই হেসে উত্তর দিল, তোর কথা বিশ্বাস করলে তো? আমিও হেসে উত্তর দিলাম, বিশ্বাস করবে না ঠিক, তবে মেয়ে মানুষ তো সন্দেহ আসবে মনে, তারপর নজরদারি বাড়বে, একসময় ধরা খেয়ে যাবেন। এবারের খেয়ে এবারের পরে এত বড় বেইমানি কি তারা মেনে নেবে?
ভালোই ভালোই বলছি, এগুলো ছাড়ুন, না হয় নিজের পায়ের মাটি একদিন সরে যাবে। আমি অনেক ছোট একটা মানুষ, তবে মনে রাখবেন ছোটো মরিচে ঝাল বেশি। দুলাভাই এবার আমতা আমতা করতে লাগলেন, মাথা নিচু করে চলে গেলেন। দুলাভাই যাওয়ার সাথে সাথে ফাতেমাও ঢুকলো। আমার রাগ প্রচুর উঠে গেছে, নিজেকে সংবরণ করতে পারলাম না। এক তো নিজের স্বামীর এত বড় নোংরামি নিজের চোখে দেখেছি, তার উপর এই মেয়ের তেজ। এই তেজ কোথা থেকে আসে এখন বুঝতে পেরেছি। দীপকের সাথে এসব দেখে আমি এটা ভেবে চুপ ছিলাম, হয়তো পরিস্থিতির শিকার হয়ে ফাতেমা এগুলো করতে বাধ্য হয়েছে, আর এখন হয়তো দীপককে ভালোবেসে ফেলেছে, তাই কিছু বলিনি। তবে দুলাভাইয়ের ঘটনার পর বুঝতে পারলাম ফাতেমার চরিত্রে সমস্যা আছে। সহজে ছাড় দিতে দিতে সবাই যেন মাথায় উঠে আসছে। তাই প্রথমে শাড়িটা গুছিয়ে শাড়ির আসল কোমরে গুজিয়ে নিলাম, তারপর চুলগুলো খোপা করে ফাতেমার চুলের মুঠি ধরে আমার হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম। এরপর বললাম, মুখ দিয়ে যদি কোনো আওয়াজ বের হয় একদম আপার কাছে নালিশ চলে যাবে। আপার জামাইয়ের সাথে যে রঙ্গলীলা চলে সেটা আপা জানলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে, সুতরাং একদম চুপ। আর তোকে যদি দীপকের সাথে দেখি কখনো, তোর চুল ছেড়ে দিব, মেরে হাড় ভেঙে দিব। গাছের শক্ত ডাল ভেঙে অভ্যাস আছে আমার, তোর মতো বেডির নরম হাড়টা ভাঙতে বেশি একটা বেগ পোহাতে হবে না। আর আমি যখন কাজ করব সব কাজে সাহায্য করবি, তোকে কাজ করতে এনেছে, রঙ্গলীলা করতে না। সাবধান করলাম, সাবধান হয়ে যাবি। বলে চুলটা ছেড়ে রুমে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে আমার। দীপকের বিয়ে, চারিত্রিক সমস্যা, এগুলো যেন মানতেই পারছি না। বয়সে বড়, অশিক্ষিত, এটা মানা কষ্টকর ছিল না, তবে চারিত্রিক দিক হয়তো কোনো স্ত্রী এটা মানতে পারে না। এই কষ্ট কাউকে বলার মতো মানুষও নেই, আবার সইবার মতো ক্ষমতাও যেন নেই। আজকের এই কষ্টের দহন যেন আমাকে পুড়িয়ে দিচ্ছে। ফাতেমার মতো যদি প্রতিটা মানুষকে এভাবে শাসন করতে পারতাম শান্তি লাগতো, তবে সেটা সম্ভব নয়। দোষ তারা করলেও সালিশ আমার নামেই বসবে। আবার বাবা মাও তাদের দোষ থাকলেও আমাকে দিয়ে পা ধরে মাপ চাইয়ে নেবে। আমি খাটের উপর বসে হাঁটু বাস করে দু হাঁটুর মাঝখানে মাথাটা গুঁজে দিয়ে এসব ভাবছিলাম। এমন সময় ননাসের কর্কশ বাণীতে ননাসের দিকে তাকিয়ে আরও যেন ভয় পেয়ে গেলাম, কারণ ননাস এসে বলে উঠল, সাবধান করতে এসেছি, এরপর এমন শুনলে অনেক খারাপ হয়ে যাবে। ফাতেমার সাথে খারাপ ব্যবহার কেন করেছ? ফাতেমা এবারই সব কাজ করে, তাকে তুমি যা তা বলছো? ওর গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমারে? কি চাও তুমি? তোমার বেয়াদবি কি কমবে না? তোমাকে শেষবার সাবধান করছি, নিজেকে সামলাও। আপুর কথায় এবার একটু হেসে বললাম, আমি তো ফাতেমার গায়ে হাত তুলেছি, আপনি সব কিছু জানলে খুন করে ফেলতেন। একটু চোখ কান খোলা রাখুন, নিজের স্বামীর সাথে অন্য মেয়ে দেখলে কেমন লাগে বুঝবেন। আর যদি জানতে পারেন একই সাথে ভাই আর স্বামী দুজনেরই চক্কর চলছে, তখন আপনার মুখটা দেখতে কেমন হবে আমি তাই ভাবছি। আপনারা অনেক অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, সহ্য করে নিয়েছি। আপনি তো একটা মেয়ে, মেয়ে হয়ে কি আপনি মেয়ে যন্ত্রণা বোঝেন না? আপনার কি কষ্ট হয় না আমাকে এসব বলতে? আপুর মুখটা চুপসে গেল। বেশ কৌতূহল আর অস্থির গলায় জিজ্ঞেস করল, ফাতেমার সাথে কার কি চক্কর চলছে? সোজা সাপটা বলো। আমি হেসে জবাব দিলাম, দুদিন হলো না বাড়িতে এসেছি, আমার চোখে পড়ে গেলেও আপনার চোখে পড়লো না? পড়বেই বা কী করে? অন্যের বাড়ির মেয়েকে কিভাবে অপমান করা যায় তা নিয়েই তো ব্যস্ত থাকেন। দুলাভাইয়ের দিকে নজর রাখেন কিছুদিন, এরপর নিজেই টের পাবেন ফাতেমাকে কেন মেরেছি। এ বাড়িতে এসে কেবল নোংরামির সাক্ষ্য হচ্ছি। আল্লাহ কোন পাপের ফল হিসাবে এখানে আমাকে পাঠিয়েছেন আল্লাহই ভালো জানেন। কথাগুলো বলেই সামনে থেকে সরে গেলাম। আপু আর পাল্টা জবাব দিল না, হয়তো তার টনক নড়েছে। যন্ত্রণা আমাকে ঘায়েল করেছে ভীষণ। এই জীবনটা একটু শান্তি চেয়েছিল, আর সেটা যেন আমাকে শেষ করে দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। সব কিছু মিলেই আমার সংসার চলছে, পড়াশোনার সুযোগ আর হয়ে ওঠেনি, হাতে পায়ে ধরেও আর পারিনি। পরিবারের সাপোর্ট থাকলে হয়তো পারতাম, তবে সেটা না থাকায় আর হয়ে ওঠেনি। সব মিলিয়ে আমার জীবনটা কেটে যাচ্ছে কোনো রকম। মা বারবার খবর পাঠায় বাসায় চাল নেই, ডাল নেই, আমি যেন কিছু পাঠাই। আমারও পাঠাতে ইচ্ছে করে, তবে পরিস্থিতির সাথে যুদ্ধ করে সেটা আর পারি না। বড় করে মেয়ে হয়তো মা এই জন্যই বিয়ে দিয়েছিল, যাতে করে তাদের অভাবটা গুছে যায়। তবে বাস্তবতা একদম আলাদা। দীপকের সাথে আমার বৈবাহিক সম্পর্ক এত ভালো না। এই 1 মাসে ভালো করে উঠতেও পারিনি। চেষ্টা করেছি, তবে তার দিক থেকে কোনো চেষ্টা ছিল না, তাই কোনো রকম সংসার চলছে। ব্যবসার কাজে দীপক গেছে ঢাকার বাহিরে। আমি সকালে ঘুমাচ্ছিলাম, এই তো সকাল 6টা বাজবে। বাহির থেকে চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ভাবলাম কি না কি হলো, তাই দ্রুত বিছানা ছেড়ে উঠে বাহিরে গিয়ে অবলোকন করলাম আপু ফাতেমাকে দৌড়ে বেদরম পিটাচ্ছে। সকাল সকাল এত শান্তিময় দৃশ্য যেন আমাকে আরও বেশি প্রশান্ত করে তুলল। পাছড়ে মাথা নিচু করে দুলাভাই দাঁড়িয়ে আছে,
হাতে নাতে ধরেছে আপু আজকে। মেয়েদের নজর ভয়ঙ্কর, একবার পড়লে সত্য হাতে নাতে ধরা পড়বেই। আমার শাশুড়ি আবার সুর পাল্টে ফেলল, নিজের মেয়ে জামাইকে বলে উঠল, এত নিচে নামতে পারলে তুমি? তোমাকে আমি কত ভরসা করতাম সেদিন। তাহলে অনন্যা ঠিকই বলেছিল, তোমার চরিত্রে সমস্যা আছে। এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। ফাতেমা, তোরে নিজের মেয়ের মতো ভালোবাসছিলাম, বৌরি দিয়া কাম করাইছি, তোরে দিয়া করাই নাই, তারপরেও তুই এমন করলি? মাগির বাচ্চা, বের হ আমার চোখের সামনে থেকে। ফাতেমা আপুর হাতে আরও কয়েকটা উত্তম মাধ্যম খেলো, তারপর আপু চুলের মুঠি দূরে বের করলো। আমার কি যে শান্তি লাগছে বোঝাতে পারবো না। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। দুলাভাই মায়ের পা ধরে ফেলল, তারপর আপুর পা ধরে বসে আছে। যতই হোক নিজের স্বামী, মেয়েরা এই জায়গায় হেরে যায়। শত কষ্ট দেওয়ার পরেও মেয়েরা এখানেই গলে যায়। স্বামী নামক এক শব্দের কাছে মেয়েরা পরাজিত হয়ে যায়। সকল অভিমান যেন এই সম্পর্কটা শেষ করে দেয়। আপাও গলে গেল, আর দুলাভাইকে কতগুলো কথা শুনিয়ে মাফ করে দিল। চারদিকে হঠাৎ আসা জ্বরটা হঠাৎ করেই থেমে যায়। সবাই সবার রুমে চলে গেল, আমিও চলে আসলাম আমার রুমে। এক বিন্দু শান্তি যেন আমাকে ঘিরে ধরল। বাহিরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা যেন আমার প্রশান্তির কারণ আজকে। তবে প্রশান্তির সময় আর বেশিক্ষণ থাকে না। ভিতরের যন্ত্রণা যে কি ভয়াবহ কেবল সেটা আমিই জানি। আমার সাথে সেদিন এমনটা না হলেও পারত। এরপর থেমে গেলাম। পরের পৃষ্ঠাগুলো ছেঁড়া, বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে ছেড়ে রেখেছে। বাকি পৃষ্ঠাগুলো পড়ার জন্য আমার অস্থিরতা বেড়ে যাচ্ছে। আমি তন্ন তন্ন করে লেখা খুঁজতে লাগলাম, তবে পেলাম না। এরপর আপার সাথে কি হলো আমার জানার অনেক ইচ্ছে জাগলো, কিন্তু কোনোভাবে সেটা আর পূরণ হলো না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি জানতে চাই আপার জীবনের প্রতিটা অংশ। আপার হয়ে আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু পৃষ্ঠাগুলো কোথায় গেল? কোথায় গেল সে শব্দগুলো যেগুলো আপা লিখেছে? আমি অজরে কাঁদছি, কান্না যেন আমার থামছেই না। বাহিরে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে রাস্তা বের হলাম, হাঁটতে লাগলাম অজানা গন্তব্যে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি হেরে গেলাম। আপুর সাথে তারপর কি হয়েছিল এসব ভেবেই সামনে তাকিয়ে চমকে গেলাম। স্বয়ং আপু আমার সামনে দাঁড়িয়ে, একদম হুবহু আপু। আপুকে আমি জাম গাছে ঝুলতে দেখেছি, তাহলে এটা কে? আমার বুক ধড়ফড় করছে। স্বপ্ন দেখছি না তো? পরক্ষণে বুঝতে পারলাম এটা আমার ভ্রম না সত্যি। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আনহারি ভবনটা কোথায় বলতে পারবেন? আমি স্তব্ধ হয়ে গেলাম তার কথায়। আনহারি ভবন এই এলাকার সবচেয়ে বড় ভবন, অনেক বড় বিজনেসম্যানের বাড়ি এটা। আমি ডোক গিলে কেবল সামনের দিকে ইশারা করলাম। তিনি হালকা হেসে ধন্যবাদ জানিয়ে গাড়িতে ঢুকে গেলেন। গাড়িটা আবার সামনে দিয়ে আনহারি ভবনের দিকে এগোচ্ছে। আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগলাম, তবে নাগাল পেলাম না। আনহারি ভবনের নিরাপত্তা অনেক কঠোর, চাইলেও সেখানে প্রবেশ আমি করতেও পারবো না। আমি নিজেকে সামলে বাসায় আসলাম। মাকে আল্লাহর কসম কেটে বলতে বললাম, বড় আপার সাথে আপার কোনো জমজ হয়েছে কিনা। মা অস্বীকার করলো। মাকে বারবার জিজ্ঞেস করার পরও মা না করলো। মাকে আমি আপাকে দেখার কথা বললাম। মা আমাকে বলে উঠল, ফিয়ানা, অনন্যা আমার মেয়ে। যত রাগ আর কষ্ট দেখায় না কেন, দিন শেষে সে আমার মেয়ে। আমার মেয়ে জমজ হলে আমি জানতাম না? গ্রামের কেউ কি জানতো না? আমাদের তো ডাক্তারের যুগ ছিল না এখানের মতো। কয়টা বাচ্চা হবে সেটা বোঝাও যেত না। দায়রা নিজের ঘরে এসে বাচ্চা প্রসব করাইয়া যেত। এমন হলে আমি বুঝতাম না? অনন্যা আমার প্রথম সন্তান ছিল। আবেগ তো ছিলই আমার, ওকে তো আমি কম ভালোবাসিনি। প্রথম সন্তান কি কেউ দিয়ে দেয়? ফিয়ানা, মানুষের কষ্ট বুঝে না মানুষ। আমাকে তুই ফাঁসান বলিস, নির্দয় বলিস, মনে করিস অনন্যার জন্য আমার পড়ে না, কিন্তু বুঝিস না কতটা পড়ে। আমার যন্ত্রণা তোর বোঝার ক্ষমতা নাই। বিয়ের পর আমি চাইতাম অনন্যা আমাদের সাহায্য করুক। কি করব বল? অভাবের সংসার, নুন আনতে পান্তা পুরোই। একটু ভালো তো থাকতে চাইবই। অনন্যাকে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সুখে থাকবে, তবে নিজের মেয়েকে তো চিনতাম ঠোঁট কাটা স্বভাবের। স্বামীর বাড়ি এসব চলে না, তাই শাসন করতাম যাতে মানিয়ে নেয়। আমি তো এখন ফাঁসান হবই। আর তুই এখন বলছিস আমার অনন্যার সাথে আরও মেয়ে হয়েছে কিনা, আমি তোকে দত্তক দিছি কিনা? আরে এত বড় ভবনে যাচ্ছে মেয়েটা বললি, এত বড় ভবনের কারোর সাথে আমাদের মতো ফকিরের সম্পর্ক থাকবে বল? আর এত বড় ঘরে মেয়ে দিলে তো টাকা নিয়ে দিতাম, আমাদের সংসারের এই হাল হতো না। সামনে থেকে সর তুই, সারাদিন এই ঘুরেই থাকিস, এই এমনটা দেখছিস। মায়ের কথা বুঝতে পারলাম, মা মিথ্যে বলছে না। অনন্যার কোনো জমজ নেই। এদিকে অনন্যা মৃত্যুবরণ করেছে। তাহলে কে এই? এগুলো আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। এর মধ্যে দরজার খটখট আওয়াজ পেলাম। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে চমকে যাই। কি ভাবছেন ওই মেয়েটা এসেছে? না, ওই মেয়েটা আসেনি। তবে তবে একটা পার্সেল এসেছে, কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার করিনি। কে পাঠালো তাহলে পার্সেল? ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলাম। আমি তো কিছু অর্ডার করিনি, কে পাঠিয়েছে পার্সেল? ডেলিভারি ম্যান হালকা গলায় উত্তর দিল, ম্যাডাম, কুড়গাঁও থেকে এসেছে এই পার্সেল।
কুড়গাঁও নামটা শুনে আমি চমকে উঠলাম। কুড়গাঁও আমাদের গ্রামের নাম। 12টা বছর হয়েছে সে জায়গা থেকে আমরা চলে এসেছি, আর ফিরে যাওয়া হয়নি। এতদিন পর কে পার্সেল পাঠালো? শরীর আমার কাঁপছে। কাঁপা গলায় বললাম, কে পাঠিয়েছে পার্সেল, আর কি পাঠিয়েছে? ম্যাডাম, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ তো কেবল ডেলিভারি করা। কে পাঠিয়েছে সেটাও জানি না। সব টাকা কি পে করা, নাকি টাকা পে করেনি? ম্যাম, ফুল পেমেন্ট করা। আমার 20 পয়েন্ট যেন কাটছে না। কে পাঠালো পার্সেল, এই ভাবনায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে, এইসব প্রশ্নও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ডেলিভারি ম্যানের ডাকে ভাবনার কোর্ট থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম, পার্সেল রিসিভ করবেন না? আমি হালকা গলায় কেবল বললাম, হ্যাঁ দেন। ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে চলে গেল। পার্সেল হাতে নিয়ে আমার কেবল হাত কাঁপছে, শরীরটা ঝিমঝিম করছে, বুকটাও কেমন জানি দুকপুক করছে। সব মিলিয়ে আমার বেশ অস্বস্তি হচ্ছে। আমি আসতে পাই আমার রুমে গেলাম। পার্সেলটা ভালো করে উল্টে পাল্টে দেখলাম। কোথাও প্রেরকের নাম নেই, শুধু গ্রামের নামটাই উল্লেখ আছে, আর প্রাপকের নাম আছে। আমি কাপা হাতে পার্সেলটা খুলে আরও বিস্মিত হয়ে গেলাম। কষ্টের দাবানলে আমি ফুটতে লাগলাম। আপার একটা তৈলচিত্র। কে পাঠালো এটা? আমার মতো সাধারণ মানুষ কিভাবে বের করবে কে পাঠিয়েছে? আর কেনই বা এত বছর পর পাঠিয়েছে? আপার এই ছবিটাতে আপাকে একদম জীবন্ত লাগছে। মনে হচ্ছে আপা আবারও ফিরে এসেছে। আপার এই ছবিতে কোনো মলিনতার ছাপ নেই। একদম বিয়ের আগে যেমন সজীব ছিল, ঠিক তেমনি এই ছবিটা। আমি ছবিটা ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করলাম কিছু একটা নিচে পড়েছে। নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা খাম। আমি তাড়াহুড়ো করে খামটা হাতে নিলাম। ছিঁড়ে একটা চিঠি পেলাম, তাতে লেখা, স্নেহের পিয়ানা, ইচ্ছে করে নামবিহীন পার্সেলটা পাঠিয়েছি। তোমার বড় আপা অনন্যাকে আমি ভীষণ ভালোবাসতাম। ভেবেছিলাম একসময় এসে ভালোবাসার কথা বলবো। পড়ালেখা করতে করতে অনেক কষ্টে বাপের জমি বিক্রি করে দেশের বাইরে আসি। এসে পড়ালেখাও চলছিল ভালো। হঠাৎ করে শুনতে পারি অনন্যার বিয়ে হয়ে গেছে। না পাওয়ার কষ্ট থাকলেও খুশি হয়েছিলাম, কারণ শুনেছিলাম বড় ঘরে বিয়ে হয়েছে। সব মিলে ভালোবাসাটা এক কোণে রেখে নিজের জীবনের সাথে লড়াই করছিলাম। সেই সময়টায় বিয়োগ ব্যথা বলতে এই ছবিটা অঙ্কন করেছিলাম। অনন্যার সজীবতা যেন এই ছবিতে মিশে আছে। এই ছবিটা দেখলে আমার ভীষণ শান্তি লাগতো। এভাবেই চলছিল আমার জীবন। হুট করে শুনলাম অনন্যার ডিভোর্স হয়েছে। সেদিন অনন্যাকে পাওয়ার একটা আশা আমার মনে চলে আসছে। তবে একটু খারাপও লেগেছিল। ডিভোর্স কোনো নারী সহজে চায় না। আমি অনন্যার কষ্টটা অনুভব করতে পারতাম। ভেবেছিলাম তার শোকটা কাটুক, এরপর তার সাথে যোগাযোগ করব। তাকে নিয়ে গর্বাতার স্বপ্নগুলো খুলে বলবো। তাকে আবার পড়াবো। অনেক বড় করে তার স্বপ্ন পূরণের সাথী হব। কিন্তু সব আশায় হঠাৎ করে থমকে গেল অনন্যার মৃত্যুর কথা শুনে। সেদিনের পর থেকে আমি আর এই ছবিটা দেখিনি, কারণ কষ্ট বাড়বে, যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাবে। দীর্ঘ 12টা বছর আমি দেশে আসিনি। অনন্যার জন্য আসিনি বিষয়টা এমন না। সিটিজেনশিপ পাওয়ার একটা ব্যাপার আছে। সব মিলিয়ে 12 বছর দেশে আসলাম। দেশে এসে জানতে পারলাম তোমরা ঢাকায় থাকো। কেউ তোমাদের খোঁজ জানে না। অবশেষে অনেক কষ্টে খোঁজ নিয়ে তোমাকে স্থির চিত্রটা পাঠালাম। যত্ন করে রেখো। চিঠিটা পড়া শেষ করে আমি ভাবনার অতল গহ্বরে ডুবে গেলাম। কাকতালীয়ভাবে সব কিছু একই দিনই কীভাবে হচ্ছে? এটা কি সত্যি কাকতালীয়, নাকি এতে রয়েছে গভীর রহস্য? কে নামবিহীন মানুষটা যে আপাকে এত ভালোবাসত? সব কিছু গোলমেলে লাগছে। ভীষণ ক্লান্ত আমি এসব হিসাব মিলাতে। আপার ছবিটা খাটের উপর রেখে চুপ করে বসে রইলাম। আর কিছুই ভালো লাগছে না। একটু পর টিউশনের সময় হয়ে যাবে। যেতে যেন ইচ্ছেই করছে না। এক রহস্য যেন আমাকে ঘিরে ধরেছে। ওই মেয়েটাই বা কে? আপার মুখ স্পষ্ট ছিল। আপাকে নিজের চোখে জ্বলতে দেখেছি। তাহলে আনহারে ভবনে সেই মেয়েটাকে? এসব ভাবনা আমাকে পাগল করে তুলছে। এরই মধ্যে মা এসে আপার ছবি দেখে রেগে গেল। রেগে গিয়ে বলল, অনন্যার ছবি কোথায় পেলি তুই? জানিস না মৃত মানুষের ছবি ঘরে রাখতে নেই? ভুলে গেছিস অনন্যা কিভাবে মারা গেছে? আত্মঘাতীতে মরা মানুষের ছবি রাখলে ঘরে শয়তান প্রবেশ করে। এখনই ছবিটা ফেল, না হয় পুড়িয়ে ফেল। এই ছবির জায়গায় এই ঘরে হবে না। মায়ের কথা শুনে আমি বেশ রেগে গেলাম। রাগটা দমানোর চেষ্টা করেও পারলাম না। রাগের মাত্রা বাড়িয়ে দিয়ে বললাম, কেমন মা তুমি? ঠিক আছে, মেনে নিলাম, ছবি রাখলে ঘরে ফেরেশতা আসে না, তাই বলে নিজের মেয়ের ছবি ফেলে দিতে বলবা? কোনো বক্সে রেখে দিলেই তো হয়। অনন্যার প্রতি কিসের এত রাগ তোমার? আপা কি ক্ষতি করেছে তোমার? উঠতে বসতে আপাকে দিয়ে খোটা দাও। আপার মৃত্যুর জন্য তুমি দায়ী মা। আপাকে তোমরা একটু ভরসাও দাওনি। দিনের পর দিন তোমাদের কথার আঘাতে আপা মারা গেছে। আজকে যদি একটু ভরসা দিতে, আপা আমাদের সাথেই থাকতো। আপা কত জ্ঞানী ছিল। বেঁচে থাকলে অবশ্যই ছেলেদের মতো কাজ করে খাওয়াইতো মা। অতি লোভে তোমাদের আজকে এই হাল।
আপার আত্মা তোমাদের শান্তি দিবে না। আমার কথা শুনে মা রেগে গেল, তবে কিছু বলার সাহস আর পেল না। আমার সামনে থেকে তড়িৎ গতিতে বের হয়ে যায়। আমি আপার ছবিটাকে আবারও বক্সবন্দি করলাম, তারপর সযত্নে বুক সেলফে রেখে দিলাম। আজকে আর টিউশনে গেলাম না। সকাল গড়িয়ে দুপুর হলো। বাবা কাজ শেষ করে খেতে এসেছে, সবাই একসাথেই বসলাম। বাবার মুখে চিন্তার ভাঁজ, খাবার প্লেটে কেবল হাত নাড়ছে। মা বাবাকে এমন করাতে জিজ্ঞেস করলেন, কি গো, খাচ্ছ না কেন? চিন্তিত মুখে বাবা জবাব দিলেন, অনন্যা মারা গেছে 12টা বছর হলো। এখন পর্যন্ত অনন্যার কথা মনে হয়ে আমার খারাপ লাগেনি, কেন জানি না লাগেনি। সেদিন জাম গাছে অনন্যাকে জ্বলতে দেখে আমার সত্যি কষ্ট হয়নি, মনে হয়েছিল হাফ ছেড়ে বেঁচেছি। এই মেয়েকে চাইলেও কোথাও গোছাতে পারতাম না। তবে খারাপ লেগেছিল যখন যখন কেউ দাফন করতে দিচ্ছিল না। অনন্যার মা, আমি অনন্যাকে নিজের হাতে মাটিতে পুঁতে রেখে এসেছিলাম। কাফনের কাপড় সরিয়ে মুখটা খুলে রেখে এসেছিলাম। সেটা তো অনন্যাই ছিল, অন্য কেউ ছিল না। তাহলে আজকে আমি কাকে দেখলাম? একদম অনন্যার মতো দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আবার আমার মতিভ্রম, পরে বুঝতে পারলাম এটা আমার মতিভ্রম না। মেয়েটা ঠিকই আমার পাশে এসে আমাকে বলল, ক্ষত জায়গায় আপনার একদম শুকিয়ে গেছে তাই না? ক্ষত জায়গায় কী করে গুছিয়ে বিক্ষত করতে হয় সেটা আমি জানি। সময়ের সাথে সাথে আমাকে মেরে ফেলার শাস্তি তো পাবেন আপনারা। বিশ্বাস করো অনন্যার মা, আমি পুরোপুরি স্তব্ধ। এই কথা বলার পর মেয়েটা চলে গেল। বারবার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। তবে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে বুঝলাম এটা স্বপ্ন নয়। কিন্তু মেয়েটাকে, বাবার কথা শুনে মা চুপসে যায়। কিন্তু আমার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো, মেয়েটা কেন বাবাকে বলল খুনের শাস্তি পাবে? তাহলে কি অনন্যার খুন হয়েছিল, আর সেটার জন্য কি বাবা দায়ী? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বড় আপা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।